বৃষ্টির মৌসুম। মে মাসের জোর গরমের পর ক্যালেন্ডারে জায়গা করে এলো জুন মাস। কিন্তু জুনেও সেই অবস্থা, সাদা আকাশ, গরমে হয়রান আর বাচ্চাদের চেঁচামেচিতে হয়রান বেচারা জুন বর্ষার অপেক্ষা করছিল। গাট্টু আর চিঙ্কি রোদে বাইরে খেলতে পারছিল না, তাই বাড়ির মধ্যে বদমাশি আরম্ভ। দাঁড়া চিঙ্কি, তুই আমাকে বল ফেলে মারলি, এই নে। এমন বলে গাট্টুও বল উঠালো আর চিঙ্কির দিকে ছুড়ল। হলে আসতে থাকা মা এটা দেখে রেগে গেছিল। ওহো গাট্টু, চিঙ্কি, এটা কি? এটা কেমন খেলার ধরন? সরি মা, ভেতরে বাইরে এত গরম আর তোমাদের শুধু বদমাশি বেরোচ্ছে। চলো বসো সোফাতে চুপচাপ। বেচারা গাট্টু আর চিঙ্কি কি বা করতো, শান্ত হয়ে সোফাতে বসে পড়ল। মা, একটু পরে কি আমরা বাইরে খেলতে যেতে পারি? একদম নয়, দেখছিস না বাইরে কত গরম, পপকর্ন হয়ে যাবি। এমন বলে মা ভেতরে চলে গেল। আর গাট্টু আর চিঙ্কি সোফাতে বসে বসে ভগবানকে মিনতি করতে থাকে। ঠাকুর, ঠাকুর কিছু করে দাও, আমরা এমন করে বাড়ির মধ্যে বসে থাকতে পারবো না ঠাকুর। হ্যাঁ ভগবান, প্লিজ কিছু করে দাও না প্লিজ। আর হঠাৎ করে ম্যাজিক হয়ে গেল। জানি না কোথা থেকে আকাশে কালো মেঘ লোড হয়ে গেল আর গরমা গরম সূরজ দেবতা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা জোর হাওয়া বইতে শুরু করলো আর গ্যালারি থেকে গিয়ে সোজা দেওয়ালের ক্যালেন্ডারে ধাক্কা মারলো। জুন মাসের পাতাটা প্রথমবার ফড়ফড় করে উড়ে গেল আর ওর ফড়ফড়ানির চোটে মা বাবার ঘুম ভেঙে গেল। হে ভগবান, মনে হচ্ছে ঝড় বা তুফান আসতে চলেছে। আরে না, ঝড় না বৃষ্টি, এইটা তো হলো বর্ষার আগমন। ওই দেখো। মার বাবা জানলা থেকে বাইরে দেখলো যে জোর বৃষ্টির ঝর্ণা আকাশ থেকে নিচে পড়ছিল। ভেজা শুকনো মাটির জোর গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়েছিল। আর গাট্টু চিঙ্কি ওরা তো হলে ছিলই না। ওরা তো কখন নিচে সোসাইটি ক্যাম্পাসে এসে বৃষ্টিতে নাচছিল, গান গাইছিল, বন্ধুদের সাথে বৃষ্টিকে ওয়েলকাম জানাচ্ছিল। ওয়েলকাম রেইন, ওয়েলকাম রেইন, থ্যাঙ্কস ভগবান, তুমি আমাদের কথা শুনে ফেললে। জোর বৃষ্টি হচ্ছিল আর ওই বৃষ্টিতে গাট্টু চিঙ্কি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। আসলো আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ওয়াটার কুলারের। চিঙ্কি তো আকাশের দিকে মুখ খুলে ব্যাস মুখে পড়তে থাকা জলকে এনজয় করছিল আর ছপাক ছপাক করে লাফাতে শুরু করলো। গাট্টু আর বাকি বাচ্চারা চিঙ্কিকে ঘিরে ফেললো আর ওদের উপর হাসতে শুরু করলো। চিঙ্কি রেগে গেল আর নিজের হাতে জল ধরে ওদের উপরে ফেলে দিল। বাকি সবাইরাও বৃষ্টি এনজয় করতে থাকলো। পুরো সোসাইটি গ্যালারিতে দাঁড়িয়ে বাচ্চাদের আনন্দ দেখছিল। মা তো গাট্টু আর চিঙ্কির কাণ্ড সহ্য করতে পারছিল না। আরে দেখো না ওদেরকে, আগে বল ফেলছিল, এখন জল ছিটাচ্ছে। থামা ওদের, দেখো আমাদের বাচ্চারা কি করছে। আরে কিছুই করছে না, আমাদের বাচ্চারা তো এনজয় করছে, চলো আমরাও যাই। না বাবা না, আমরা কি বাচ্চা? বাচ্চারা দেখলো যে সব প্যারেন্টস গ্যালারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আরে আমাদের বাবা মা, তাদেরও নিচে আনতে হবে। কিন্তু কিভাবে? এমন করে। আর সঙ্গে সঙ্গে যেখানে বাড়ির বাইরে জল একত্রিত হচ্ছিল ওইখানে নৌকো ভাসিয়ে দিল। নৌকোটাকে জলে ভাসতে দেখে বাকি বাচ্চারাও তাড়াতাড়ি নৌকো বানালো আর জলে নৌকোর রেস আরম্ভ হয়ে গেল। কারোর নৌকো শিগগিরই ভেসে যেত, কারোরটা ছিঁড়ে যেত, কারোরটা ভাসতে থাকতো। এইসব দেখে বাচ্চারা খুব খুশি হচ্ছিল। উপরে প্যারেন্টসরাও এসব দেখে খুব খুশি হচ্ছিল। কিন্তু ওরা বুঝে গেছিল যে বাচ্চারা ভালো করে নৌকো বানাতে পারছিল না, তাই সব ভেঙে যাচ্ছিল। প্যারেন্টসরা নিচে নেমে আসলো, বাচ্চাদের মেসেজ প্যারেন্টস অব্দি পৌঁছে গেল। আরে শর্মা মশাই, বাচ্চারা তো ডাকছে, যাবেন নাকি? কি বললেন? শুনতে পারছি না। আরে চলো নিচে। আরে চলো চলো। আর তারপর কি, সব বাচ্চাদের প্যারেন্টসরাও নিচে এসে গেল আর বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে সবাই নৌকো বানাতে শুরু করলো। বাবা, আমরা নৌকো বানাতে জানি, আমি আপনাকে নামানোর জন্য এমনটা করেছি। এইটা দেখে সবাই হাসতে থাকে। আর তারপর কি, গাট্টু চিঙ্কির পুরো সোসাইটি বৃষ্টিতে নাচছিল। বৃষ্টি এত বেশি হচ্ছিল যে দেখতে দেখতে বাগানে পুরো কাদা হয়ে গেল। তারপর আর কি, বাচ্চারা কাদায় পিছলে পিছলে পড়তে থাকে।
তখনই হঠাৎ বান্টি চিৎকার করে ওঠে। বাঁচাও বাঁচাও বাঁচাও! বাচ্চারা পেছনে দেখলো যে 10টা বড়া পাও একসাথে খেয়ে থাকা গোল গোল বান্টি পুরো কাদাতে আটকে গেছিল। আরে হেসো না, আমাকে বের করো। সব বাচ্চারা বান্টির হাত ধরে ওকে উপরে টানতে থাকে। বান্টি ওঠ রে, ওঠ! বাচ্চারা বান্টিকে নাড়াতেও পারছিল না, উল্টো কাদার কারণে সবার হাত পিছলে যাচ্ছিল আর সব ওই কাদাতে পড়ে যাচ্ছিল। এক কাজ করা হোক, বান্টিকে ছেড়ে দেওয়া হোক, আমরা যাই এখান থেকে। আরে এটা কি করছো? না না, আমারও আসার আছে। আর এমন বলে বান্টি হাতির মতো খুব জোর দিল, আর দেখতে দেখতে বান্টি নিজের থেকেই কাদা থেকে পুরো বাইরে বেরিয়ে এলো। দেখলে, আমরা যখন চেষ্টা করছিলাম মজা নিচ্ছিল, এখন নিজে ওঠ। সময়ের সাথে সাথে বৃষ্টি আরো জোরে পড়ছিল, থামার নামও নিচ্ছিল না। আর বাচ্চারা তো একদমই চাইছিল না যে বৃষ্টি থেমে যাক। সবাই নিজের নিজের সাইকেল বার করলো, আর এই জোর বৃষ্টিতে সব বাচ্চারা সাইকেল চালাতে শুরু করলো। ফ্লোরে বড় জলের পুকুর হয়ে গিয়েছিল। তার মধ্যে থেকে যখন সাইকেলের টায়ার যাচ্ছিল, জলের জোর ঢেউ উঠছিল। বারবার জলে সাইকেল নিয়ে যাওয়াটা অনেক মজা হচ্ছিল। আরে আরে চলো, হয়ে গেল বৃষ্টি, চলো এখন উপরে। হ্যাঁ চলো, কিন্তু বাচ্চারা বাচ্চারা কোথায়? সব প্যারেন্টসরা বাচ্চাদের এদিক ওদিক দেখতে থাকে। আর তখনই হঠাৎ ওদের উপরে বিভিন্ন রঙের জল পড়তে থাকে। আরে এগুলো কি? লাল, গোলাপি, হলুদ, নীল রঙের বৃষ্টি কি করে আরম্ভ হয়ে গেল হঠাৎ? আকাশে আবার ইন্দ্রধনু এসে যায়নি তো? আরে ইন্দ্রধনু নয়, কালারসের প্যাকেট ফাটছে, উপরে দেখো। সবাই উপরের দিকে দেখলো। গাট্টু, চিঙ্কি আর সোসাইটির সব বাচ্চারা হোলির বেঁচে যাওয়া রং আকাশে ফেলছিল। রং জলে মিশে যাচ্ছিল আর রঙে বৃষ্টি হচ্ছিল। হালকা হালকা বৃষ্টি আবার জোর হচ্ছিল আর বাচ্চাদের রঙে রঙে যাচ্ছিল। বৃষ্টি আর গাট্টু চিংকির ছাতা। বৃষ্টি বাচ্চাদের পছন্দ হবে না তো কাদের পছন্দ হবে? গাট্টু চিংকিও বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। গরম আর গরমের ছুটি প্রায় শেষের দিকে। বৃষ্টির দিনে স্কুলে যাওয়ার আলাদাই মজা। গাট্টু চিংকিও সেই অপেক্ষাতেই ছিল। একদিন দুজনে গ্যালারিতে বসে বৃষ্টির অপেক্ষা করছিল। দেখ, জুন মাস প্রায় শেষের দিকে আর বৃষ্টি আসার নামই নেই। চিন্তা করিস না, আমি কাল খবরে দেখেছি আজ বৃষ্টি আসার সম্ভাবনা আছে। মনে তো হচ্ছে না, আকাশ তো কাঁচের মতো পরিষ্কার, কি করে আর বৃষ্টি হবে? হঠাৎ করে আবহাওয়া বদলে যায় আর আকাশে কালো কালো মেঘ জমতে শুরু করে, ঠান্ডা বাতাস বইতে শুরু করে, বিদ্যুৎ চমকাতে শুরু করে, আর দেখতে দেখতে ঝমঝম করে বৃষ্টি নেমে যায়। আমি বলেছিলাম না, দেখো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে, কি জানি কি করে হঠাৎ ম্যাজিক হয়ে গেল। চলো বৃষ্টিতে নাচি, তাই আর বর্ষাকে স্বাগত জানাই। আর তারপর গাট্টু চিংকি দৌড়াতে দৌড়াতে ঘর থেকে বেরিয়ে যায়। গাট্টু, চিংকি, শোনো, তোমাদের শরীর খারাপ করবে। কিন্তু কে শোনে কার কথা? ওরা দুজনে সোসাইটির বাইরে বাকি বাচ্চাদের সাথে নাচতে গাইতে শুরু করে দেয় আর একে অপরের ওপর জল ছিটিয়ে বৃষ্টি এনজয় করতে থাকে। বৃষ্টির সাথে সাথে স্কুল শুরু হয়ে যায় আর গাট্টু চিংকি ছাতা নিয়ে স্কুলে পৌঁছে যায়। গাট্টু চিংকির মা ওদের জন্য ছোট্ট ছোট্ট রঙিন ছাতা এনেছিল আর এই ছাতাগুলো নিয়ে ওরা দুজনে স্কুলে এসেছিল। মিশ্র স্যার ক্লাসে গিয়ে একটাও বাচ্চাকে দেখতে পায় না, শুধু চারিদিকে ছাতা আর ছাতা দেখতে পায়। আরে বাচ্চারা কোথায়? এই কথা শুনে বাচ্চারা ছাতা ওপরে উঠিয়ে মিশ্র স্যারকে নিজেদের মুখ দেখে। আমরা এখানে স্যার। এই দেখে মিশ্র স্যার হাসতে শুরু করে দেয়। আরে বাচ্চারা, আমি ভাবলাম ছাত্র সেজে ছাতারা আজ ক্লাসে বসে আছে। একটা কথা বলো, তোমরা ক্লাসে ছাতা খুলে কেন বসে আছো? স্যার, বাইরে তো বৃষ্টি হচ্ছে, আমরা ভিজে যাব। আরে তার জন্য ছাতার কি দরকার? ক্লাসের ছাদ আছে তো। স্যার, বৃষ্টিতে ছাদ পেটে গেলে ছাতাই কাজে লাগবে। চিংকির কথা শুনে
মিশ্র স্যারের হাসি পেয়ে গেল। আচ্ছা, তার মানে তোমাদের ছাতাগুলো ছাদের থেকেও বেশি মজবুত। ঠিক আছে, আজ তাহলে তোমাদের সাথে সাথে তোমাদের ছাতাদেরও পড়াবো। চলো, ছাতা এবং ছাত্ররা নিজেদের বই বার করো। ঝিরি ঝিরি বৃষ্টিতে গাট্টু চিংকি ছাতা নিয়ে স্কুলে যেত এবং স্কুল থেকে ফিরত। কিছুদিন পর বৃষ্টি থেমে যায়, আবার রোদ্দুর বেড়ায়। গাট্টু আর চিংকি খুব রেগে যায়, কিন্তু আবার বৃষ্টি হবে এই ভেবে দুজনে ছাতা নিয়ে স্কুলে যেত। কিন্তু বৃষ্টি তো যেন একেবারেই চলে গেল। কি রে, ছাতাটা তো যেন বোঝা হয়ে গেল। হ্যাঁ, বৃষ্টি না হলে ছাতার আর কি দরকার, কাল থেকে আর ছাতা আনবো না। ওই দিন গাট্টু চিংকি ঠিক করে যে ওরা ছাতা নিয়ে স্কুলে যাবে না। দুজনেই এবার ছাতা থেকে বোর হয়ে গিয়েছিল। স্কুল শেষ হতেই গাট্টু চিংকি ছাতা নিয়ে বাড়ির দিকে রওনা হলো। ওদের সাথে সাথে হাড়ি এবং সোসাইটির বাকি বাচ্চারাও আসছিল। আমি কাল খবরে দেখেছিলাম, আবহাওয়া দপ্তর থেকে বলেছে 1 মাসের মধ্যে আর বৃষ্টি হবার সম্ভাবনা নেই, তাই আর কাল থেকে ছাতা নিয়ে আসবো না। আরে না, তাহলে তো নিশ্চয়ই বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর যা বলে থাকে তার উল্টোটাই হয়, দেখিস ঠিক বৃষ্টি হবে। হাড়ি যখনই এই কথা বলছিল ঠিক তখনই আবহাওয়া বদলে যায়। আকাশ মেঘে ছেয়ে যায়, ঠান্ডা বাতাস বইতে থাকে, বিদ্যুৎ চমকাতে শুরু করে আর ঝমঝম করে বৃষ্টি নামে। বৃষ্টি দেখে সব বাচ্চারা বর্ষার ব্যাঙ হয়ে যায়। ছাতা খুলে ছাতা এদিকে ওদিকে নাড়তে শুরু করে আর বৃষ্টিতে নেচে গিয়ে বৃষ্টিকে স্বাগত জানায়। জোরে হাওয়া দিলে হাড়ির ছাতা উড়ে যায় আর হাড়ি বৃষ্টিতে ভিজতে থাকে। এই দেখে বাকি বাচ্চারাও হাড়ির সাথে ভিজতে থাকে, ছাতা বন্ধ করে বৃষ্টি এনজয় করতে থাকে। তখনই চিংকি লক্ষ্য করে ফুটপাথে থাকা এক ভিখারিকে। বেচারা বৃষ্টিতে ভিজছিল আর ঠান্ডা লেগে হাঁচি দিতে দিতে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এই দেখে চিংকির ওর উপর দয়া হয়। আমাদের কাছে ছাতা আছে, তাও আমরা বৃষ্টিতে ভিজছি, আর বেচারার কাছে ছাতা নেই, তাইও ভিজছে। এই ছাতার আমাদের থেকে বেশি ওর দরকার। আর তারপর চিংকি নিজের ছাতা খুলে সেই ভিখারির কাছে গিয়ে তাকে ছাতাটা দিয়ে দেয়। ছাতাটা পেয়ে ভিখারিটা খুব খুশি হয়। আর তারপর চিংকি আবার নাচতে নাচতে লাফাতে লাফাতে বন্ধুদের কাছে ফিরে আসে আর সবাই মিলে নাচতে নাচতে লাফাতে লাফাতে ঘরে ফিরে যায়। সময়ের সদ্ব্যবহার। যারা সময়ের সদ্ব্যবহার করে সেই সব ব্যক্তিরাই সময়ের সাথে ভালো ফলও পায়। সোনু আর বাণীর সাথেও বাৎসরিক পরীক্ষার সময় ঠিক এমনটাই হলো। আরে এখনো পড়ছো? চলো গিয়ে খাবার খেয়ে নি। আর একটুখানি প্রজেক্টটা বাকি আছে, না হলে টিচার বকবেন। আর পরের সপ্তাহ থেকে পরীক্ষাও তো শুরু হয়ে যাবে। বাণী খুবই পরিশ্রমী আর সময়ের সদ্ব্যবহারকারী মেয়ে ছিল। আর ওর ভাই সোনু খুবই বেপরোয়া আর বদমাশ ছিল। সব কাজেই ও দেরি করত। তোমার প্রজেক্ট হয়ে গেছে? এত আগে থেকে প্রজেক্ট? ওটা তো 6th পিরিয়ডে দেওয়ার। এখনো তো 2টো পিরিয়ড বাকি আছে, আমি ঝট করে করে ফেলবো। এবারে এসো তো, খিদে পাচ্ছে আর খেলতেও হবে। আরে সোনু দাঁড়াও, না করলে কিন্তু টিচার বকবেন। সোনু আর বাণীর বাবা মা সব সময় সোনুকে বাণীর উদাহরণ দিয়ে বোঝাতেন। দেখো সোনু বাবা, এখন তুমি বড় হয়ে গেছো, খেলাধুলার সাথে সাথে তোমাকে তোমার পড়াশোনাটাও লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ মা, কাল থেকে পাক্কা। সোনু, সময়ের সদ্ব্যবহার নিজের বোনের কাছ থেকে শেখো। দেখো, সময় মতন পড়াশোনা করে, সময় মতন খেলাধুলা করে, আজকের কাজ কখনো কালকের জন্য রেখে দেয় না। তুমি দেখো, কাল থেকে আমিও এমনটাই করব। এখন খেলতে যাই প্লিজ। সোনু দিনের পর দিন আরো বেপরোয়া হয়ে যাচ্ছিল। আর শেষ পর্যন্ত পরীক্ষার দিনও সামনে চলে এলো। সোনু আর বাণীর পরীক্ষাতে আর মাত্র 2 দিন বাকি ছিল। বাচ্চারা, পরের সোমবার থেকে তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তাই না? ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আর ভালো করে পরীক্ষা দিও। সোনু, তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে বাবা। তুমি সবসময় আজকের কাজ কালকে করবে বলে রেখে দাও। পড়াশোনায় ফাঁকি দিতে নেই। বাণীর মতন সব কিছু ভালোভাবে পড়ে রাখবে, ঠিক আছে? আরে বাবা, পরীক্ষা হতে এখনো 2 দিন বাকি আছে, আমি সব পড়ে ফেলবো।
সব কিছু। এখন আমি খেলতে যাচ্ছি, না খেললে না আমি পড়াশোনা মন দিয়ে করতেই পারি না। আরে বানি, দেখো না আজকের আবহাওয়াটা কি সুন্দর। চল না কিছুক্ষণ খেলি, পরেও পড়ে নেওয়া যাবে, সব পড়ে ফেলবো। হ্যাঁ, আবহাওয়াটা তো খুব ভালো, কিন্তু আমাকে পড়তে হবে, কাল পরীক্ষা। এই আবহাওয়াতে খেলতে খুব মজা লাগে। তুমি পড়তে থাকো, আমি তো চললাম খেলতে। কিছুক্ষণ পরে বানি দেখলো ওই সুন্দর আবহাওয়া আস্তে আস্তে ঝড়ে পরিণত হচ্ছে, আর আকাশে কালো মেঘ ছেয়ে গেছে। এমন মনে হচ্ছে বৃষ্টি শুরু হলো বলে। এমন বৃষ্টির আবহাওয়া দেখে বানির চিন্তা হতে লাগলো যে বৃষ্টি শুরু হয়ে গেলে ও পড়া কি করে রিভাইজ করবে, কারণ বৃষ্টি হলে সাধারণত লাইট চলে যায়। ও সোনুকে আওয়াজ দিল, সোনু, সোনু, শোনো, আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে, হয়তো রাতে লাইটও থাকবে না। খেলা বন্ধ করে আগে এসে পড়া শেষ করো, না হলে কাল পরীক্ষায় কি লিখবে তুমি? চিন্তা করিস না বানি, এই তো সবে দুপুর মাত্র। রাতে বসে ঝটপট সব পড়ে ফেলবো আমি। লাইট যাবে না, আর তাছাড়া বৃষ্টির পরে পড়তে বেশ ভালোই লাগে। আচ্ছা আমি যাচ্ছি, আমার এখন ব্যাটিং করার পালা। সোনু সন্ধে পর্যন্ত খেলতেই থাকলো, কিন্তু ওর চিন্তা তখন বাড়লো যখন হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। সোনু খুব ভয় পেয়ে গিয়ে বাড়ি ফিরে এসে দেখলো যে শুধু ওদের বাড়িতেই নয়, পুরো গ্রামেরই লাইট চলে গেছে। এই দেখে সোনু জোরে জোরে কাঁদতে শুরু করলো। কালকে পরীক্ষা, আমার কি হবে? আমি তো এখনো একটুকুও কিছু পড়িনি, আর এখন তো লাইটও নেই, আমি তো ফেল হয়ে যাব। আমি আগেই বলেছিলাম না যে পড়াশোনাটা আগে করে নে? আমি তোমাকে 1 সপ্তাহ আগেই বলেছিলাম যে সময় মতন পড়াশোনা করে নেবে, কিন্তু তুমি তো কোনো কথাই শোনো না। এখন ভোগো। সরি বাবা, এখন আমি কি করি? আমি কালকেই সব কিছু পড়ে রাখলে ভালো হতো। ও বুঝতে পেরে গেছিল যে ওর নিজের গাফিলতির কারণে ওর কাছে পড়ার সময়টুকু আর কেঁদে কোনো লাভ নেই। এখন বুঝতে পারলি কেন তোকে সকলে বোঝাচ্ছিল? এখন কান্না থামা, চল আমার সাথে। আমি সব কিছু ভালো করে পড়ে নিয়েছি। আমি তোকে সব কিছু ভালো করে বুঝিয়ে দেব আর মুখস্থও করিয়ে দেব। চলো। পরের দিন দুজনে মিলে খুশি মনে পরীক্ষা দিতে গেল। যারা করে সময়ের সম্মান, তারাই পরবর্তীকালে হয় মহান। ওনামের উৎসব ছিল। গ্রাম থেকে দিদা এসেছিল। পুরো ঘর পরিষ্কার করা হচ্ছিল, ঘর ফুল দিয়ে সাজানো হচ্ছিল। ঘরের বাইরে মা রঙ্গোলি বানাচ্ছিল, বাবা ফুলের মালা ঘর আর উঠোনে সাজানোতে ব্যস্ত ছিল। দিদা বাবা মাকে সাহায্য করছিল। মা, আপনি যান, আপনি যাত্রা করে এসেছেন, অনেক ক্লান্ত আছেন আপনি, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিন। গাট্টু আর চিঙ্কি উঠলে আপনাকে ছাড়বে না। তখনই গাট্টু আর চিঙ্কি ঘুম থেকে উঠে বাইরে উঠোনে আসে। দিদাকে দেখে দুজনে অনেক খুশি হয়। দিদা এসে গেছে, দিদা এসে গেছে। এই নাও, দুষ্টুদের নাম নিলাম কি না, দুষ্টু এসে হাজির। চিঙ্কি আর গাট্টু দিদাকে জড়িয়ে ধরে। চিঙ্কি, গাট্টু, তোমরা দুজনে ভেতরে যাও আর দিদার সাথে বসো। না, আমিও রঙ্গোলি বানাবো। আর আমি সাজগোজে বাবাকে সাহায্য করব। দেখলেন, হয়ে গেল না শুরু? সাহায্য করতে আসবে আর সব কাজ পন্ডু করে দেবে। কোনো দরকার নেই, আমরা করে নেব। তোমরা দুজনে ভেতরে যাও। দিদা, তুমি বোঝাও না মাকে। তোমার মা ঠিক বলছে সোনা, চলো ভেতরে, আমি তোমাদের গল্প শোনাই। ওনামের গল্প? হ্যাঁ হ্যাঁ, ওনামের গল্প। দিদা চিঙ্কি আর গাট্টুর সঙ্গে ভেতরে আসে। অনেক বছর আগে বলি নামের একটা রাজা ছিল। সেও কি শক্তিশালী ছিল? হ্যাঁ হ্যাঁ, অনেক শক্তিশালী, তোমার বাবার থেকেও শক্তিশালী। সে নিজের প্রজাদের অনেক খেয়াল রাখত।
ওনাদের সব দরকার পুরো করত। বলা হয় উনি অনেক দানবীর ছিলেন। দানবীর মানে যে কেউ কিছু চাইলে সে হাসতে হাসতে দিয়ে দিত। তাহলে সে কি খেত? সে ক্ষুধার্ত থাকতো। এমন কেন? কারণ সে দানবীর যে। কাউকে খালি হাতে ফেরানো তার একদম পছন্দ করত না। একদিন সে প্রজাদের সুখ শান্তির জন্য অনেক বড় যজ্ঞ করছিল। তারপর কি হলো দিদা? সে যখন যজ্ঞ করছিল তো ভগবান বিষ্ণু ভাবল যে রাজার পরীক্ষা নেওয়া হোক। ও এক্সাম? হ্যাঁ, এক্সাম। ভগবান বিষ্ণু তারপরে বামনের অবতার ধারণ করেন। মানে? একটা ছোট্ট বামনের অবতার শ্রী বিষ্ণু ধারণ করেন আর রাজার কাছে পৌঁছে গেলেন। আর উনি রাজাতে দান চাইলেন। কি চাইলেন উনি? ভ্যানিলা আইসক্রিম। না, 3 পা মাটির দান চান। রাজা বলির মনে হলো যে এই ছোট্ট ব্রাহ্মণ শুধু 3 পা মাটি চাইছে। বলি দেওয়ার জন্য প্রমিস করে দিল। তারপর কি হলো? তারপরে আর কি, ব্রাহ্মণের বেশে এসে থাকা ভগবান বিষ্ণু একেবারে বড় হয়ে গেলেন। উনি প্রথম পা পৃথিবীতে রাখলেন, দ্বিতীয়টা আকাশে, তৃতীয় পা রাখার জন্য কোনো জায়গাই ছিল না। তারপরে কি হলো? এই দেখে রাজা বলি এগিয়ে আসলেন আর উনি ভগবান বিষ্ণুকে বললেন যে তৃতীয় পা আমার মাথায় রাখুন। ভগবান বিষ্ণু রাজার মাথায় পা রাখলেন তো রাজা একেবারে পাতালে চলে যান, মাটির তলায়। তারপর কি হলো? তারপরে কি, রাজা বলি এক্সামে পাস হয়ে গেলেন। ভগবান বিষ্ণু খুশি হয়ে গেলেন আর উনি রাজা বলিকে বরদান দেন যে তুই পাতাল লোকে ফেসে গেছিস, কিন্তু তুই নিজের প্রজার সম্বন্ধীদের সঙ্গে দেখা করতে আসতে পারিস। তারপর আর কি, বছরে একবার করে রাজা বলি নিজের লোকেদের সঙ্গে দেখা করতে আসতে শুরু করে। আর রাজা আসার পরে লোকে উৎসব পালন করতে শুরু করে। বলো কোন উৎসব? ওনামের উৎসব। খুব ভালো। দিদা, রাজা বলি কি আমাদের সঙ্গে দেখা করতে আসবে? নিশ্চয়ই আসবেন। তখনই মা আসে। আপনার গল্প শেষ হয়ে গিয়ে থাকলে পুজো শুরু করা যাক। তখনই হঠাৎ কারোর কান্নার আওয়াজ আসে। এটা কে কাঁদছে বাইরে? বাইরে গিয়ে দেখে তো একটা ভিখারি বাবার থেকে খাবার চাইছিল। সপ্তাহ ধরে কিছু খাইনি সাহেব, না খেলে মরে যাব, কেউ খাওয়াচ্ছে না, আপনি তো দয়া করুন। আরে ভাই, পুজো তো শেষ হতে দে, তারপরে খাইয়ে দেব। এই শুনে গাট্টু চিঙ্কিকে বলে, চলো চিঙ্কি, ভেতরে চলো। চিঙ্কি আর গাট্টু গিয়ে খাবার আনে আর ভিখারিকে দিয়ে দেয়। ভগবান আপনার মঙ্গল করুক, আমি আসি। এটা কি করলি বাবা? এখন আমাদের পুজো বাকি আছে। পুজোর আগে কেউ খাবার খেতে পারে না। মহারাজ বলিও না। এটা কি বলছো? দিদা বলেছিলেন আজ মহারাজ বলি আসেন। যেমন বিষ্ণু ঠাকুর বামন অবতার নিয়ে এসেছিলেন, তেমনি মহারাজ বলি ভিখারির অবতার নিয়ে আমাদের পরীক্ষা নিতে আসতে পারে না দিদা? নিশ্চয়ই আসতে পারেন, কিন্তু এই ভিখারি বলি না হলে তাহলে আমরা মহারাজ বলির মতন দানবীর তো হতেই পারি না দিদা। কি বলি এই বাচ্চাগুলোকে, দুষ্টু না বুদ্ধিমান? বাচ্চাই বলো, কারণ বাচ্চারা মনের ভালো আর সৎ হয়। ভিখারিকে খাবার খাইয়ে ওরা বলি মহারাজের আশীর্বাদও পেয়ে গেলেন আর ওনার দানবীর হওয়া স্বভাবও। সত্যিতে আজ ওনামের উৎসবে ঠিক অর্থ বেরোল। ফল, সবজি আর পিৎজা বার্গার। অনেক বছর আগে এক শহরে একটা পরিবার থাকত। পরিবারে দাদু ঠাকুমা আর মা বাবার সাথে 8 বছরের হিমাংশু আর 7 বছরের হিমানি থাকত। দুজনই বাইরের খাবার খুব ভালোবাসত।
এই জন্য ওরা দুজন পিৎজা বার্গার তো খুব শখ করে খেত, কিন্তু শাকসবজি আর ফল খাওয়ার জন্য বারণ করে দিত। না, আমরা সবজি আর ফল খেতে ভালোবাসি না। আমাদের শুধু পিৎজা আর বার্গার ভালো লাগে। কিন্তু বাচ্চারা, যদি তোমরা ফল আর সবজি খাবে না, তাহলে তোমাদের চোখ তো কমজোর হয়ে যাবে, আর তোমাদের এই ছোট বয়সেই চশমা লাগাতে হবে। কিন্তু ওরা কখনোই মায়ের কথা শুনতো না। না, আমরা ফল আর শাকসবজি খেতে ভালোবাসি না। একদিন মা ওদের দুজনকেই খুব ভালোভাবে বোঝালেন, শাকসবজি আর ফল খেলে আমাদের চোখ খুব ভালো থাকে, আর যদি তোমাদের চোখ খারাপ হয়ে যায় তাহলে তোমাদের চশমা লাগিয়ে থাকতে হবে। মা এইভাবে ভালোভাবে বোঝাতে হিমানি মায়ের কথা শুনলো। ঠিক আছে মা, এবার থেকে আমি রোজ সব সবজি আর ফল খাবো। কিন্তু হিমাংশু মায়ের কথা শুনলো না। না মা, পিৎজা আর বার্গারই খেতে ভালো লাগে, আমি ওগুলোই খাবো। মা হিমাংশুকে বোঝানোর চেষ্টাই ছেড়ে দিলেন। এইভাবেই কয়েকদিন কেটে গেল। হিমানি প্রত্যেক দিন শাকসবজি আর ফল খেতে লাগলো, আর হিমাংশু আগের মতোই পিৎজা বার্গারই খাচ্ছিল। একদিন স্কুলে হিমাংশুর টিচার ওকে বললেন, হিমাংশু, ব্ল্যাকবোর্ডে লেখা প্রশ্নটার উত্তর দাও। কিন্তু যখন হিমাংশু বোর্ডের দিকে তাকালো, ও সবকিছু আবঝা আবঝা দেখছিল। ও নিজের চোখ দুটোকে ঘষে আবার দেখল, কিন্তু ও সবকিছুই আবছাই দেখতে পেল। হিমাংশু উত্তর না দেওয়ায় টিচার ওর দিকে রাগে তাকালেন। হিমাংশু, কি তুমি এত সোজা প্রশ্নের উত্তরটাও জানো না? দাঁড়াও, এখনই আমি তোমার মা বাবাকে স্কুলে ডাকছি। এই বলে টিচার ক্লাসরুম থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে টিচারের ফোন করায় হিমাংশুর মা বাবা স্কুলে পৌঁছলেন। আমি হিমাংশুর থেকে এত সোজা প্রশ্ন করেছি অঙ্কর, কিন্তু হিমাংশু এতটাও জানে না কি 2 আর 2 কত হয়। কি হিমাংশু, তুমি এত সোজা একটা প্রশ্নের উত্তরও জানো না? মনে হচ্ছে আজকাল তুমি পড়াশোনা ঠিক করে করছো না। না মা, আমি জানি 2 + 2 4 হয়। তাহলে তুমি টিচারকে উত্তর কেন দাওনি? কারণ আমি বোর্ডের লেখাটা দেখতেই পাচ্ছিলাম না। আমি তোমাকে বলেছিলাম না শাকসবজি আর ফল খাওয়া করো? দেখো, তোমার এখন চোখ খারাপ হলো। যদি তুমি হিমানির মতন আমার কথাটা শুনতে, তাহলে তোমার চোখও ভালো থাকতো। সরি মা, এবার থেকে আমি রোজ শাকসবজি আর ফল খাবো। হিমাংশুকে এভাবে কাঁদতে দেখে ওর মা বুঝে গেলেন যে হিমাংশু নিজের ভুল বুঝতে পেরেছে। উনি হিমাংশুকে চুপ করাতে করাতে বললেন, ঠিক আছে হিমাংশু, যা হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু এবার থেকে তুমি যদি প্রতিদিন শাকসবজি আর ফল খাবে, তাহলে তোমার দৃষ্টি আবার থেকে ঠিক হয়ে যায়। ততদিনের জন্য চলো আমি তোমাকে চশমা লাগিয়ে দিচ্ছি। মা বাবার এই কথা শুনে হিমাংশু কান্না বন্ধ করে দিল, আর ওর বাবা হিমাংশুর জন্য চশমা বানিয়ে দিলেন। এইভাবে শাকসবজি আর ফল খাওয়ার কারণে হিমানির চোখ ভালো ছিল, আর শাকসবজি না খাওয়ার কারণে হিমাংশুর চোখে চশমা লেগে গেল। চকলেটের গাছ। অনেক সময় আগে এক শহরে একটা বড় ঘর ছিল। সেই ঘরে চিঙ্কি আর তার বাবা মা থাকত। সেই ঘরে শান্তিবাই নামের একজন হাউসমেট ছিল। একবার চিঙ্কির বাবা বিকেলে বাড়ি ফিরল আর চিঙ্কিকে বলল, চিঙ্কি, পরের সপ্তাহে তোমার বার্থডে। বলো, বার্থডেতে তোমার কি দরকার আছে? বাবা, তুমি তো আমাকে প্রতি বছর গিফট দাও, কিন্তু এবার আপনার থেকে আমি অন্যরকম গিফট নেব। তো বলো, এইবার তোমার কি দরকার? এইবার আমার বার্থডেতে আমি আমার বন্ধুদের অনেক বড় পার্টি দিতে চাই। ব্যাস এতটুকু কথা? ঠিক আছে, এইবারে আমি তোমার জন্য একটা বড় পার্টি রাখবো। চিঙ্কির মাও শান্তিবাইকে বলল, কাল আমরা ঘরে চিঙ্কির বার্থডে পার্টি মানাবো, তুইও বাচ্চাদের পার্টিতে নিশ্চয়ই আনবি, ওদের খুব ভালো লাগবে। বিকেলে ঘরের সব কাজ শেষ করে শান্তিবাই নিজের ঘরে ফিরে গেল। ঘরে পৌঁছে শান্তিবাই নিজের ছেলেকে বলল, গাট্টু, কালকে চিঙ্কির জন্মদিন, সেই জন্য কাল মালকিন পার্টিতে তোমাকে ঘরে ডেকেছে। পরের দিন বিকেলবেলা গাট্টু শান্তিবাইয়ের সঙ্গে চিঙ্কির বার্থডে পার্টিতে পৌঁছে গেল। এত বড় পার্টি দেখে গাট্টু খুব খুশি হলো।
এত বড় পার্টি তো আমি আজ অব্দি দেখিনি। এরপরে চিঙ্কি কেক কাটলো আর সবাই আনন্দতে কেক খেলো। গাট্টুও কেক খেয়ে আর কোল্ড ড্রিঙ্ক খেয়ে খুব খুশি ছিল। তারপরে যখন পার্টি শেষ হলো তো চিঙ্কি রিটার্ন গিফটে সবাইকে একটা একটা চকলেট দিল। গাট্টু, আমার পার্টিতে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ চিঙ্কি, তোমার পার্টি খুব ভালো ছিল। কেক আর কোল্ড ড্রিঙ্কসও খুব সুস্বাদু ছিল। তারপরে গাট্টু চকলেট দেখে ভাবতে থাকলো, আজ তো আমি অনেক কিছু খেয়ে নিয়েছি, এই চকলেটটা আমি কাল খাবো। আর গাট্টু শান্তিবাইয়ের সঙ্গে বাড়ি ফিরে আসলো। পরের দিন স্কুল থেকে ফেরার পরে তার চকলেটের কথা মনে পড়লো। চলো এখন চকলেটটা খাই। তারপরে যেই গাট্টু চকলেটের একটা বাইট নিল, তার সেই চকলেটটা খুব পছন্দ হলো। এই চকলেটটা তো কালকে রাত্রের কেকের থেকেও সুস্বাদু। কিন্তু যদি আমি এই চকলেটটা আজকে খেয়ে নিই তাহলে কালকে কি খাবো? না না, একে আমি একসঙ্গে খাবো না, বরং এটা আমি একটু একটু করে রোজ খাবো। আর সে বেঁচে থাকা চকলেট সাবধানে রেখে দিল। এখন সে তার মধ্যে থেকে রোজ একটু একটু চকলেট খেতে থাকে। ইস, এই চকলেট যদি শেষ না হতো। এমন করে কিছুদিন হয়ে যায়। এখন গাট্টুর কাছে একটুখানি চকলেট বেঁচে থাকে। এই ভেবে গাট্টুর অনেক মন খারাপ হয়ে যায়। এমনই মন খারাপ করে গাট্টু পরের দিন স্কুল থেকে ফিরছিল। তখনই রাস্তার ধারে সে একটা জামের গাছ দেখতে পেল। গাছটা দেখে সে ভাবতে শুরু করলো, আমি ওই জামের মতন এমন চকলেটের গাছ লাগাতে পারি। শুধু আমাকে বাকি বেঁচে থাকা চকলেটটা মাটিতে পোঁথার আছে আর তার মধ্যে জল দেওয়ার আছে। এই ভেবে সে তাড়াতাড়ি নিজের বাড়ি গেল। বাড়ি গিয়ে সে বেঁচে থাকা চকলেট আর এক বোতল জল নিয়ে সেই জামের গাছের কাছে পৌঁছে গেল। সেইখানে সে একটা ছোট্ট গর্ত করলো আর চকলেটটা তার মধ্যে ঢুকিয়ে তার মধ্যে জল ঢেলে দেয়। বাহ, এখন আমারও চকলেটের গাছ হবে আর আমি রোজ তার থেকে চকলেট পেড়ে খেতে পারবো। সেই সময় একটি বুড়ো লোক সেইখান থেকে যাচ্ছিল। গাট্টুকে এমন করে হাসতে দেখে উনি তার কাছে এসে গেলেন। কি হলো, তুমি এমন করে দাঁড়িয়ে হাসছো কেন? কাকু, আমি নিজের গাছের ব্যাপারে ভেবে খুশি হচ্ছি। তোমার গাছ? এই জাম গাছটা তোমার কি? না, জামের নয়, আমি এখানে কিছু চকলেট পুঁতে দিয়েছি। এখন আমার নিজের চকলেটের গাছ হবে। কি? হ্যাঁ কাকু। আমি খুশি হচ্ছি না, বরং তোমার বোকামিতে আমি হাসছি। মানে কি? মানে এই যে এইভাবে চকলেটের গাছ ওঠে না, আর লোভে পড়ে তুমি তোমার বেঁচে থাকা চকলেটটাকেও হারিয়ে ফেলেছো। এটা শুনে গাট্টু বুঝে গেল যে সে কত বড় ভুল করে ফেলেছে। এইটা আমি কি করলাম? লোভে পড়ে আমি বাকি বেঁচে থাকা চকলেটটাকেও নষ্ট করে দিলাম। ছুটির অপেক্ষা। অনেক সময় আগে একটি শহরে গাট্টু নামের একটি ছেলে নিজের মা বাবার সাথে থাকতো। গাট্টু কারোর সাথে কথা বলতো না আর না কারোর সাথে খেলতো। গাট্টু, যাও বাইরে খেলো। না মা, আমার খেলতে খেলতে ভালো লাগে না। আর স্কুল তো ওর একদমই পছন্দ ছিল না। তাই জন্য স্কুলে পৌঁছে প্রথম পিরিয়ডের ঘন্টি বাজার পরেই ছুটির হওয়ার অপেক্ষা করতে থাকতো। গাট্টু, তুমি কি করছো? ছুটি হওয়ার অপেক্ষা করছি। এই কারণে ওর সব সাবজেক্টসে অনেক কম মার্কস আসতো। আরো একবার যখন ওর মার্কস কম এলো, ওর টিচার ওকে প্রিন্সিপালের কাছে নিয়ে গেল। প্রিন্সিপাল স্যার, আরো
একবার গাট্টুর কম মার্কস এসছে, আপনি একে বোঝান। এই বলে টিচার ওখান থেকে চলে গেল। প্রিন্সিপাল গাট্টুকে বলল, কি ব্যাপার গাট্টু, তোমার এত কম মার্কস কি করে আসলো? সেটা এই জন্যে কারণ আমার স্কুল ভালো লাগে না। কি? হ্যাঁ, আমার স্কুল আসতে একদম ভালো লাগে না। কিন্তু স্কুলে তো নতুন নতুন বই হয়, নতুন নতুন বন্ধু হয়, যাদের সঙ্গে আমরা খেলি, কথা বলি। তাহলে তোমার স্কুল আসতে কেন ভালো লাগে না? কারণ আমার পড়তে, খেলতে, কারোর সঙ্গে কথা বলতে একদম ভালো লাগে না। গাট্টুর কথা শুনে প্রিন্সিপাল স্যার বুঝে গেলেন যে আসল সমস্যাটা কি। সে গাট্টুকে বলল, চলো আমি তোমাকে একটা গল্প বলছি। একবার একটি গ্রামে চন্দন নামের একটা ছেলে থাকত। যখন চন্দন বড় হলো তখন সে ভেবে নিল যে এখন আমিও গ্রামের অন্য লোকেদের মতন শহরে কাজ করতে যাব। আর পরের দিন সে কিছু গ্রামের লোকেদের সঙ্গে চলে গেল। গ্রাম আর শহরের মাঝখানে একটি বড় নদী যেত। নদী দেখে চন্দন থেমে গেল আর ভাবতে লাগলো, আমি এই নদী কি করে পার করব? আমি তো সাঁতারও জানি না। আবার এই নদী পার করতে গিয়ে আমি প্রথম দিনই না ডুবে যাই। কি হলো চন্দন, তুমি কি ভাবতে শুরু করলে? সাঁতার কেটে নদীটা পার করো? চন্দন জানতো যদি সে বলে যে সে সাঁতার কাটতে জানে না, তো লোকেরা ওকে নিয়ে ঠাট্টা করবে। তাই জন্যে সে বলল, না না, আমি সাঁতার কেটে গেলে আমার কাপড় জামা ভিজে যাবে। তোমরা সবাই চলো, আমি নদীর সামনে দিক দিয়ে ঘুরে আসছি। কিন্তু নদী তো অনেক বড়, তুমি সময় মতন কাজে পৌঁছাতে পারবে না। আমি অনেক গতিতে দৌড়াতে পারি, দেখো আমি তোমাদের থেকে আগে পৌঁছে যাব। চন্দনের এমন বলাতে গ্রামের লোকেরা সাঁতার কেটে নদী পার করে চলে গেল। আর চন্দন নদী পার করার জন্য দৌড়াতে শুরু করল। কিন্তু নদী অনেক বড় ছিল। এই নদী তো সত্যি তো অনেক বড়। হ্যাঁ, কিন্তু কোনো ব্যাপার না, আমি সময় মতন কাজে পৌঁছে যাব। কিন্তু যতক্ষণে সে কাজে পৌঁছালো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। আমার প্রথম দিনই দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না, কাল থেকে আমি তাড়াতাড়ি এসে যাব। পরের দিন সে সূর্য ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে গেল আর দৌড়ে নদী পার করলো আর সব থেকে আগে কাজে পৌঁছে গেল। আজ তো আমি কাজ শুরু হওয়ার আগেই আমি কাজে পৌঁছে গেলাম। এমন সে রোজ সকালে তাড়াতাড়ি উঠে নদী পার করে সবার আগে কাজে পৌঁছে যেত। তারপর একদিন তার উঠতে দেরি হয়ে গেল। তারপরে সে দৌড়ে নদী অবধি পৌঁছালো। তখন সব গ্রামবাসীরা নদী পার করছিল। চন্দন, মনে হয় তোমার দেরি হয়ে গেছে, তুমি আজকে সময় মতন কাজে পৌঁছাতে পারবে না। গ্রামবাসীরা সাঁতার কেটে নদী পার করে নিল আর চন্দন দাঁড়িয়ে সেখানে ভাবতে শুরু করল, যদি আমি আজকে কাজে না গেলাম তো মালিক অনেক রেগে যাবেন। কিন্তু আমি তো সাঁতার কাটতেও জানি না। কিন্তু চন্দনের কাছে কোনো উপায় ছিল না। তাই সে ভাবলো, চলো একবার চেষ্টা করে দেখি। সে নদীতে ঝাঁপ দিল। আরে এই জল তো অনেক গভীর, লোকেরা কি করে সাঁতার কাটে? আমার তো অনেক ভয় লাগছে। তারপরে সে সাঁতার কাটতে শুরু করলো আর সে কিছুক্ষণের মধ্যে সাঁতার কাটতে শুরু করে দিল। সে নিজের উপরে বিশ্বাস করতে পারছিল না। আরে আমি তো সাঁতার কেটে নিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আমি সাঁতার কাটতে জানি বলে। তারপর সে রোজ গ্রামবাসীদের মতোই রোজে সাঁতার কেটে নদী পার করতে শুরু করলো। তো গাট্টু, এই গল্পতে তুমি কি শিখলে? এটা যে সাঁতার কাটা সহজ হয়। না, এই গল্পতে আমরা এটা শিখলাম যে যখন তুমি অন্য বাচ্চাদের সঙ্গে কথা বলবে না, তো তুমি কি করে জানতে পারবে যে তোমার ওদের সঙ্গে কথা বলতে ভালো লাগে না, বা ওদের সঙ্গে খেলতে ভালো লাগে না, বা ওদের সঙ্গে পড়তে ভালো লাগে না। সেই জন্যে তোমার এই সব জিনিস করে দেখা উচিত, তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। গাট্টু প্রিন্সিপালের কথা বুঝতে পারলো। পরের দিন ও সব বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করলো। গাট্টু, তোমার কোন কার্টুন পছন্দ? আমার ইউটিউবে দেখানো টুনটুন কিডসের কার্টুন ভালো লাগে। সেটা তো আমাদেরও ভালো লাগে। আর এইভাবে গাট্টু ওর সাথে কথা বলা ভালো লাগলো। এরমই ও পড়তে আরম্ভ করলো। তো পড়তেও ভালো লাগলো আর খেলতেও। আরে,
এই স্কুল তো খুব ভালো জিনিস। আর এখন আমি আর কোনোদিনও স্কুলের ছুটির অপেক্ষা করব না। এইভাবে প্রিন্সিপালের গল্প শুনে গাট্টু ছুটির অপেক্ষা করা বন্ধ করে দিল আরও স্কুল এনজয় করতে লাগলো। দুঃখীরামের সিঙ্গারা। অনেক সময় আগে একটা শহরে একটা মোড়ের মাথা ছিল। সেই মোড়ে খাবার দাবারের অনেক দোকান ছিল। শহরের সব লোকেরা সেই মোড়ে সুস্বাদু খাবার খেতে আসতো। সেই মোড়ে গোপালের অনেক পুরনো সিঙ্গারার দোকান ছিল। তার সিঙ্গারা সারা শহরে প্রসিদ্ধ ছিল। তারপর একদিন অনেক দূর থেকে সুখীরাম নামের এক ব্যবসায়ী আসে। মোড়ের দোকান আর গ্রাহকের ভিড় দেখে সে ভাবতে থাকে, এই মোড়ে তো অনেক গ্রাহক আছে, আমি যদি এইখানে দোকান খুলে নিই তো আমার উপরে তো টাকার বর্ষা হবে। তখনই তার ধ্যান গোপালের সিঙ্গারার দোকানের দিকে যায়। এই সিঙ্গাড়ার দোকানে তো সব থেকে বেশি ভিড় আছে, আমি এইখানে সিঙ্গাড়ার দোকান খুলে নি। এমনিতেও সিঙ্গাড়া বানানো কি এমন বড় ব্যাপার। সে ওখানেই গোপালের দোকানের সামনে একটা দোকান ভাড়ায় দিয়ে নেয় আর সিঙ্গারা বানাতে শুরু করে দেয়। সে ওর মধ্যে একটা বিশেষ মশলা দেয়। এই বিশেষ মশলা দিলে সিঙ্গাড়া অনেক সুস্বাদু হয়ে যাবে। আর সিঙ্গারা ভাজার জন্যে কড়াইতে সস্তা তেল দেয়। এই তেল দিয়ে আমার লাভ অনেক বেড়ে যাবে। আর সিঙ্গারা বানিয়ে ফেলে। যে আমার সিঙ্গারা খাবে সে আঙুল চাটতে থাকবে। দাদা, দুটো সিঙ্গারা দিও তো। এই নাও। আরে বাহ, তোমার সিঙ্গারা তো অনেক সুস্বাদু। আমি বলেছিলাম না, যে আমার সিঙ্গারা খাবে আঙুল চাটতে থেকে যাবে। এই শুনে তার দোকানে গ্রাহকের ভিড় লেগে যায়। দেখতে দেখতে তার দোকান ভালো চলতে শুরু করে। সে রোজ সুস্বাদু সিঙ্গারা বানিয়ে বিক্রি করতে শুরু করে। অন্যদিকে সুখীরামের সিঙ্গারার জন্য গোপালের এত পুরনো দোকান এখন আর কেউ যেত না। তাই সে ভাবলো, একবার আমিও সুখীরামের সিঙ্গারা খেয়ে দেখি, আমিও তো দেখি সিঙ্গারাতে এমন কি আছে। গোপাল মুখ ঢেকে ওর দোকানে গেল আর দুটো সিঙ্গারা নিয়ে নিজের দোকানে আসে আর সেটা খায়। সিঙ্গারা খেয়ে সে বুঝে গেল, এই সিঙ্গারাতে ব্যবহার করা মশলাতে তো শরীর খারাপ হয়ে যায়, তাই সরকার এগুলোকে ব্যান করেছে। আমাকে সুখীরামের মুখোশটা খুলতেই হবে। তখনই তার একটা আইডিয়া আসে। হ্যাঁ, এই আইডিয়াটাই ভালো হবে। পরের দিন বিকেলে সে কিছু ওষুধ নিয়ে নিজের দোকানের বাইরে বসে। যখন গ্রাহক আসতে শুরু করে তখন সে জোরে জোরে আওয়াজ দিতে শুরু করে, পেট ব্যথার ওষুধ নিয়ে নাও, মাথা ব্যথার ওষুধ নিয়ে নাও, জ্বরের ওষুধ নিয়ে নাও। গোপালকে ওষুধ বিক্রি করতে দেখে কিছু লোকেরা তার দোকানে আসে। তুমি তো সিঙ্গারা বিক্রি করতে, তুমি ওষুধ বিক্রি করছো কেন? আমি সিঙ্গারা আপনাদের জন্যই বিক্রি করতাম, আর ওষুধটাও আপনাদের জন্যই বিক্রি করছি। কিন্তু ওষুধের আমরা কি করব? আমাদের শরীর তো একদম ঠিক। হ্যাঁ, আমরা তো একদম স্বাস্থ্যবান। কিন্তু যদি এমনই সুখীরামের সিঙ্গারা খেতে থাকো তো কতদিন স্বাস্থ্যবান থাকবে? মানেটা কি? মানে এইটা যে সুখীরাম নিজের সিঙ্গারাকে সুস্বাদু করার জন্যে তার মধ্যে যে মশলা দেয় সেইটা আপনাদের শরীর খারাপ করতে পারে, তাই সরকার সেই মশলাগুলোকে ব্যান করেছে। কি? সেই সুখীরাম আমাদেরকে অসুস্থ করছে? একটু পয়সার লোভের জন্য সে আমাদেরকে ব্যান সিঙ্গারা খাওয়াচ্ছে, আমরা ওকে ছাড়বো না। ওরা সবাই সুখীরামের দোকানে আসে। বাইরে বের হও সুখীরাম। কি হলো? এত রেগে সিঙ্গারা কে চায় ভাই? আমরা তোমার থেকে সিঙ্গারা নিতে আসিনি, তোমাকে মজা দেখাতে এসেছি। কিন্তু কেন? কারণ তুমি সুস্বাদু সিঙ্গারা বলে আমাদের ব্যান মশলা খাওয়াও। এই শুনে সুখীরাম বুঝে গেল যে তার সুস্বাদু সিঙ্গারার গোপন কথা সবাই জেনে গেছে। সে ভয় পেয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও, এখন থেকে আমি এমনটা করব না। এখন থেকে আমরা তোমাকে এই মোড়ে থাকতে দিলে তাহলে তো তুমি কিছু করবে না। আর তারপরে
সব শহরের লোকেরা মিলে সুখীরামকে মোড়ের মাথার থেকে বার করে দেয়। এইভাবে গোপাল নিজের বুদ্ধি দিয়ে সুখীরামের মুখোশ খুলে দেয় আর শহরের লোকেদের বিশ্বাস জগায় যে সুখীরামের সিঙ্গারা আসলে দুঃখীরামের সিঙ্গারা ছিল। আলস খারাপ কথা। অনেক সময়ের আগে কোনো এক শহরে শর্মা মশাই নিজের স্ত্রী আর মেয়ে চিঙ্কির সঙ্গে থাকত। শর্মা মশাই অনেক ভালো ছিলেন। ওনার নিজের পরিবারের উনি অনেক খেয়াল রাখতেন। বাবা, আমার গোলাপি রঙের কাপড় পরা পুতুল চাই। ঠিক আছে চিঙ্কি, আমি তোমার জন্য গোলাপি রঙের কাপড়ের পুতুল নিয়ে আসবো। কিন্তু শর্মা মশাই অনেক অলস ছিলেন। ওনার ঘুম এত প্রিয় ছিল যে উনি রোজ সকালে দেরি অবধি ঘুমোতেন, যার কারণে ওনার সব কাজ দেরি হয়ে যেত। বাবা, আমি তোমাকে অনেক দিন আগে বাজার থেকে পুতুল আনতে বলেছিলাম, কিন্তু তুমি এখনো আনলে না। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, আমি কালকে নিশ্চয়ই নিয়ে আসবো। শর্মা মশাইয়ের বাবা ওনাকে অনেক বোঝাতেন যে বাবা, তোমাকে এই অলস ছেড়ে দেওয়া উচিত। বাবা, আমি তো অলস ছাড়তে চাই, কিন্তু অলস আমাকে ছাড়ে না। মনে হয় অলস আমাকে অনেক প্রিয়। নিজের এই অলসের জন্য উনি রোজ অফিস দেরিতে পৌঁছাতেন আর বসের জিজ্ঞেস করাতে প্রতিবার একটা নতুন বাহানা দিতেন। শর্মা মশাই, আজকে আপনি অফিসে দেরিতে আসলেন? হ্যাঁ, ওই আমার গাড়ি পাঞ্চার হয়ে গেছিল, তাই আমার দেরি হয়ে গেল। আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছিল, তাই আমার দেরি হলো। আজ আমি বাসে এসেছি, তাই আমার দেরি হয়ে গেল। ওনার বস এই কথা নিয়ে অনেক বিরক্ত হতেন। শর্মা মশাই, যদি আপনি সময়তে না আসছেন তো আমাকে আপনাকে শাস্তি দিতে হবে। যদি আমি অফিসে তাড়াতাড়ি আসবো তো সকালে দেরি অবধি কে ঘুমাবে? এমনই যখন শর্মা মশাই দেরি করে অফিসে পৌঁছালেন তো বস ওনাকে বললেন, শর্মা মশাই, আমি আপনাকে এত করে বুঝিয়েছি, তবু আপনি দেরি করে আসছেন। তাই আজ সবার যাওয়ার পরে 1 ঘন্টা পরে আপনি অফিস থেকে যেতে পারবেন। কি, 1 ঘন্টা পরে? হ্যাঁ, আজ আপনার ছুটি 1 ঘন্টা পরে হবে। আর যদি আপনি কালকে অফিসে দেরি করে আসলেন তো কালকেও আপনাকে অফিসে দেরি অবধি থাকতে হবে। কিন্তু বস। এখন কিন্তু ঠিন্তু না, এখন যতদিন আপনি নিজের অভ্যাস পাল্টাবেন না আপনার সঙ্গে এমনটিই হবে। বসের পানিশমেন্ট শুনে শর্মা মশাই অনেক দুঃখী হয়ে যান, কিন্তু উনি কিছু করতে পারলেন না। উনি চুপ করে কাজে বসে পড়েন। তখনই অফিসে কাজ করতে থাকা বর্মা মশাই ওনার কাছে আসে। শর্মা মশাই, আপনি বিকালে নিজের খেয়াল রাখবেন। কেন বর্মা মশাই? কারণ বিকালে যখন সবাই অফিস থেকে চলে যায় তো অফিসে ভূত আসে। কি, ভূত? হ্যাঁ, ভূত। আমিও একবার অফিসে অনেক দেরি অবধি ছিলাম, যখন আমাকে এই ভূতেরা অনেক বিরক্ত করেছিল। এই ভূতেদের থেকে কিন্তু আপনি বেঁচে থাকবেন। এটা আপনি কি বলছেন? ভূতের মতো কিছু হয় না। আমি সত্যি বলছি, আপনি শুধু নিজের খেয়াল রাখবেন। আমি কোনো ভূত পেতনিকে ভয় পাই না, আমার শুধু সকালে তাড়াতাড়ি ওঠাটাই ভয়। আপনি যান। শর্মা মশাই কাজ করতে শুরু করে। তারপরে সন্ধে 6টা হওয়ার পরে অফিসের ছুটির ঘন্টি বাজল। সব লোকেরা অফিস থেকে চলে গেল। শর্মা মশাই একাই অফিসে থেকে যান। বস কত বোকা, উনি ভাবছেন যে আমাকে 1 ঘন্টা বেশি কাজ করার সাজা দেবেন। আমি কি সত্যিটা অফিসে বসে কাজ করব? আমি তো 1 ঘন্টা মজায় ঘুমাবো। আর এই বলে উনি সেখানে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে উনি একটা আওয়াজ শুনতে পায়। কে কে ওইখানে? কি, আমার সঙ্গে আরো কে অফিসে থাকা শাস্তি পেয়েছে? মনে হয় কেউ নেই। তখনই উনি একটা জোর শব্দ শুনতে পান আর উনি উঠে বসে পড়েন। কে ওইখানে? উনি গিয়ে দেখলেন তো সেখানে কেউ ছিল না। এইখানে তো কেউ নেই। এই বলে উনি যে পেছনে ঘুরলেন তো
তো দেখলেন যে ওনার সামনে একটা ফাইল মাটিতে হেঁটে যাচ্ছিল। ফাইল নিজের থেকেই চলছে। ভূত ভূত, পালাও পালাও এখান থেকে। আর উনি দৌড়াতে শুরু করলেন। বর্মামশাই ঠিক বলছিলেন, ছুটির পরে অফিসে ভূত আসে। কিছুটা এগিয়ে সে দাঁড়ায়। এটা তো সত্যিতে ভূতুড়ে অফিস। উনি পিছনে ঘুরে দেখেন তো এখনো সে ফাইল ওনার পেছনেই আসছিল। এই ভূত তো আমার পিছুই ছাড়ছে না। আর উনি সেখান থেকে পালান। কিছুক্ষণ পালানোর পরে উনি দেখেন যে ওনার ছুটির সময় হয়ে গেছে। অশেষ কৃপা, আমার ছুটির সময় হয়ে গেছে। উনি নিজের ব্যাগ ওঠান আর সেখান থেকে পালান। গার্ড ওনাকে এমন পালাতে দেখে তো ওনাকে জিজ্ঞেস করে, কি হলো স্যার, আপনি এমন করে পালাচ্ছেন কেন? আরে আরে তুমিও পালাও, ভেতরে ভূত আছে। এমন বলে উনি দৌড়ে সেখান থেকে পালিয়ে যান। এখন আমি রোজ সময় অফিসে আসবো, না হলে বেশি ঘুমানোর চক্করে ভূত আমাকে খেয়ে ফেলবে। ভূত, আমিও তো একটু দেখি যে ভূত কেমন হয়। গার্ড ভেতরে আসে আর এখানে সেখানে দেখতে থাকে। তো সে দেখলো যে ফাইলটা একটা কোণার থেকে আরেকটা কোণাতে চলে যাচ্ছে। সে ফাইলের কাছে গেল আর ফাইলটা উঠিয়ে দেখে তার তলায় একটা ইঁদুর ছিল। এই দেখে গার্ড সব জিনিস বুঝে যায়। আরে এটা তো ইঁদুর। স্যার একে ভূত ভেবে ভয় পেয়ে গেলেন। চলো, এখন এই কারণে উনি অফিস রোজ ঠিক সময় আসবেন। এমন করে একটা ইঁদুরের জন্য শর্মা বসাই ভয় পেয়ে যান আর উনি রোজ সকালে ঠিক সময় উঠে অফিসে আসতে শুরু করেন। গাট্টুর রেইনকোট। আজ ভীষণ বৃষ্টি হচ্ছিল আর সদ্য সদ্য বাচ্চাদের রেইনকোট আর ছাতার শপিং শেষ হয়েছিল। গাট্টুর এত বৃষ্টিতে স্কুলে যাওয়ার ইচ্ছেই ছিল না। চলো গাট্টু চিংকি, তাড়াতাড়ি ওঠো, স্কুল যাবে না বুঝি? মা, আমি তো রেডি হয়ে গিয়েছি। আরে গাট্টু উঠে পড়, চিংকি তো রেডি হয়ে গিয়েছে। মা দেখো না কত বৃষ্টি হচ্ছে বাইরে, আমি যাব না, আমি পুরো ভিজে যাই। আচ্ছা, তোমার গরমকালে রোদ লাগে, বর্ষাকালে জল লাগে আর শীতকালে ঠান্ডা, তাহলে তো তুমি কোনো সিজনে স্কুল যাবে না। কালকেই তো রবিবারের ছুটি ছিল, আজকে সায়েন্স টিচার ইম্পর্টেন্ট নোট দেবেন, আজ তো স্কুল যেতেই হবে। আজ থাক না রে চিংকি, আজ যাব না। না গাট্টু তাড়াতাড়ি উঠে যাও, যদি তুমি স্কুলে যাও তাহলে রাত্রে আমি তোমার ফেভারিট আলুর পরোটা বানাবো। সত্যিতে তুমি আমার জন্য আলু টিক্কি বানাবে? হ্যাঁ বাবা, সত্যি বানাবো। এখন যাও, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। মায়ের অনেক বোঝানোর পর গাট্টু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। গাট্টু রেনকোট পরে আর চিংকি ছাতা নিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখনই রাস্তায় খুব জোরে ঝড় ওঠে। হে ঠাকুর, বৃষ্টি কি কম ছিল যে এখন আবার ঝড়ও শুরু হয়েছে, স্কুল কি করে যাব? গাট্টু তাড়াতাড়ি দৌড়া, আমরা স্কুলের কাছে পৌঁছে গিয়েছি। আমরা দৌড়ালে তবে স্কুলের ভেতর পৌঁছাতে পারবো। ছাতা তো উড়ে যাচ্ছে, না হলে পাক্কা ভিজে যাব। ও নো! এভাবে সেভাবে নিজেকে বাঁচাতে বাঁচাতে গাট্টু আর চিংকি স্কুলে পৌঁছে যায়। কিন্তু ততক্ষণে কিছু গাছের ডাল ভেঙে রাস্তায় পড়ে যায় আর গাট্টু চিংকি একটু ভয় পেয়ে যায়। একই গাট্টু চিংকি, তোরা তো ভিজে গেছিস, স্কুলে বসবি কি করে ভেজা কাপড়ের সঙ্গে? চলো তাড়াতাড়ি, স্কুল শুরু হবে তো, আর টিচারও আসবে বলে। গুড মর্নিং টিচার। ভেরি গুড মর্নিং বাচ্চারা। আরে বাহ, মাটির কত ভালো সুগন্ধ আসছে। কিপ সাইলেন্স, আজ আমরা বৃষ্টির কবিতা শুনবো। চলো সবাই নিজের নিজের বই খোলো। ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এই পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছোটবেলার গান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। টিচার কবিতা পড়াচ্ছিল, কিন্তু গাট্টুর নজর জানলা দিয়ে বাইরের দিকে ছিল। এটা দেখে টিচার জোরে গাট্টুকে ডেকে বলে, গাট্টু তোমার মন কোথায়? এই মাত্র যে কবিতাটা শোনালাম তার প্রথম পংক্তির মানে বোঝাও। টিচার, আপনি কবিতা পড়াচ্ছেন কিন্তু তার মধ্যে বৃষ্টির উল্লেখ করা আছে, আর এত ভালো সুন্দর বর্ষা আমি তো সামনে দেখতে পাচ্ছি, আর আপনি বইতে কেন দেখাচ্ছেন? হ্যাঁ টিচার, বইতে কবিতা পড়ার থেকে ভালো আমরা বাইরে গিয়ে বৃষ্টির স্বাদ নিই। হ্যাঁ হ্যাঁ,
বইতে কতক্ষণ বৃষ্টির ব্যাপারে পড়বো, যেখানে আমাদের এখানে বৃষ্টি ঝমঝম করে পড়ছে। হ্যাঁ, এটা খুব অন্যায় আমাদের সাথে। চুপ করে যাও বাচ্চারা, আমি তোমাদের চিন্তা ভাবনা বুঝতে পারছি, কিন্তু এখন আমরা স্কুল টাইমে রয়েছি, আর এই টাইমে যদি তোমরা স্কুলের বাইরে যাও আর ভিজে যাও তাহলে তোমাদের জ্বর আসবে, আর তোমাদেরই মা বাবা এসে আমাদের বকবে। টিচার, আমি রেনকোট নিয়ে এসেছি, আমাকে যেতে দিন, আমি ভিজবো না। কালকের সন্ধ্যের ওয়েদার ফোরকাস্টে বলেছিল যে আজকে বৃষ্টি হতে চলেছে। মা তাই জোর করে এই রেনকোটটাকে আমার ব্যাগে ভরে দিল। টিচার, গাট্টুর কাছে রেনকোট আছে আর আমার কাছে ছাতা। আর একটা একটা করে সব বাচ্চারা বৃষ্টিতে ভেজার জেদ করতে লাগে, কিন্তু টিচারও ওদের একটা কথাও শোনে না। আর তারপর বলি, আচ্ছা কবিতা না শুনতে চাইলে ঠিক আছে, কিন্তু আজ আমি তোমাদের নৌকা বানানো শেখাবো। চলো কাগজের নৌকা তৈরি করি, আর ঘরে যাওয়ার সময় জলের মধ্যে ভাসিয়ে দিও। এটা শুনে বাচ্চারা খুব খুশি হয়ে যায়, আর টিচার নৌকা বানাতে শিখিয়ে দেয়। স্কুল শেষ হওয়ার সময় বৃষ্টি থেমে গিয়েছিল, আর বাচ্চারা দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা হয়। চল গাট্টু, আজকে দেখি বাড়িতে কে প্রথম পৌঁছায়। অন ইওর মার্কস, গেট সেট গো। সব বাচ্চারা রেস করতে লাগে, কে আগে পৌঁছাতে পারে। কিন্তু হঠাৎ পা পিছলে চিংকি মাটিতে পড়ে যায়। আরে यार, এই জামা তো নষ্ট হয়ে গেল আর ছাতাও ভেঙে গেল, এখন মা খুব বকবে। সব বাচ্চারা ওর পর হাসতে লাগে। পিঙ্কি তখন হাত বাড়িয়ে চিংকিকে উঠতে সাহায্য করে। তখন বান্টিও পিঙ্কিকে পেছন থেকে ধাক্কা দেয়, আর পিঙ্কিও পড়ে যায়। শয়তান বান্টি, আমি তোকে ছাড়বো না। তখনও বান্টিকেও ধাক্কা মেরে ফেলে দেয়, আর আস্তে আস্তে সব বাচ্চারা ভিজে যায়, আর ওখানেই জলে খেলতে লাগে। তখনই সামনে গাট্টু দুটো বাচ্চাকে বৃষ্টিতে ভিজতে দেখে। আরে ওই দেখো, ওরা বৃষ্টিতে ভিজছে, ওদের কাছে তো ছাতা কিংবা রেনকোটও নেই। চলো ওদের সঙ্গে গিয়ে কথা বলি। আরে বন্ধুরা, তোমরা তো বৃষ্টিতে এমন কেন বসে আছো? খেলতে এসেছো তো আমাদের সঙ্গেও জয়েন করতে পারো, এসো। না, আমরা খেলতে আসিনি। যদি খেলতে না আসো তাহলে ঘরে যাও। টিচার আমাদের বলেছে যদি বেশিক্ষণ বৃষ্টিতে ভেজো বা বেশিক্ষণ ভেজা জামা কাপড়ে থাকো তাহলে ঠান্ডা লেগে যাবে। আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আমাদের কাছে তো ফোনও নেই, বাবা মাকে কি করে ফোন করব? তখনই গাট্টুর মাথায় একটা আইডিয়া আসে, আর বাকিদের কানে সেই আইডিয়াটা বলে দেয়, আর সব বাচ্চাদের বলে, চলো আমাদের সঙ্গে চলো। কিন্তু যাব কোথায়? আরে চলো তো, তাড়াতাড়ি চলো। গাট্টু আর সব বাচ্চারা ওদের নিজেদের ছাতায় নিয়ে নিজেদের ঘরে নিয়ে আসে, আর কলোনির একটা ওপেন শেডে নিয়ে আসে, আর ওদের বসতে বলে। আরে গাট্টু, যদি কেউ দেখে ফেলে তবে? ডোন্ট ওয়ারি, যদি গাট্টুর সঙ্গে আছে তাহলে চিন্তা কিসের? দাঁড়াও, এক্ষুনি আসছি। গাট্টু ফটাফট নিজের ঘরে যায়, আর ভেতর থেকে রেনকোট আর ছাতা নিয়ে চলে আসে। তখনই হঠাৎ মা ওকে দেখে ফেলে। গাট্টু, রেনকোট হওয়া সত্ত্বেও তুমি ভিজে গেলে, আর এই রেনকোট আর ছাতা নিয়ে কোথায় যাচ্ছ? আর চিংকি কই? পুরো ঘর নোংরা করলে। মা, সামনে শর্মা আন্টি না ছাতা চেয়েছে, আমি এটা দিয়ে আসছি। ওনাদের ওইখানে কোনো গেস্ট এসেছে, চিংকিও সেইখানেই আছে, এক্ষুনি আসলাম। গাট্টু তাড়াতাড়ি রেনকোট আর ছাতা নিয়ে সেই শেডের কাছে যায়, আর রেনকোটে র্যাপ করা শুকনো কাপড় ওদের দিয়ে দেয় পরার জন্য, আর বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই রেনকোট ছাতাও দিয়ে দেয়। তুমি খুব চালাক গাট্টু, আমার মাথায় তো এই আইডিয়াটা একদমই আসতো না। থ্যাংক ইউ গাট্টু। তখন ওদের পেছন পেছন মাও চলে আসে, আর এই সব কথা শুনে ফেলে, আর ওনার গাট্টুর উপর খুব গর্ব অনুভব হয়। গাট্টু, চিংকি, এটা তাহলে তোমাদের শর্মা আন্টি। মাকে দেখি সব বাচ্চারা ভয় পেয়ে যায়। সরি মা। কিন্তু মা তো সরি শুনতে চায়নি। মা গিয়ে দুটো বাচ্চাকে গলায় জড়িয়ে ধরে, আর ওনার চোখ ভিজে যায়। সরি বলো না, তোমাদের জন্যই তো গর্বে মাথা উঁচু হলো। আমি খুব লাকি যে তোমাদের মতো দয়ালু বাচ্চা আমার সন্তান। মায়ের এরকম আনএক্সপেক্টেড রিয়াকশন দেখে সব বাচ্চারা খুশি হয়ে যায়, আর বান্টি ওদের জন্য গরম গরম খাবার নিয়ে আসে। বৃষ্টি থামতেই গাট্টু চিংকির বাবা রাজু আর গোলুর মা বাবাকে কল করে, আর ভালো করে অ্যাড্রেস জেনে ওদের ঘরে ছেড়ে আসে।
গাট্টু, চিঙ্কি আর জু। গাট্টু আর চিঙ্কি সব পোষা জানোয়ারদের দেখেছিল, যেমন কি কুকুর, বেড়াল আর মামার গ্রামের গরু, বলদ আর ছাগলও। কিন্তু জঙ্গলি জানোয়ার শুধু টিভি আর বইতেই দেখেছিল। ওদের বন্য পশু দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু বেচারা গাট্টু আর চিঙ্কি জঙ্গলে গিয়ে জানোয়ার তো দেখতে পারছিল না। আর বাবার কাছে দুজনকে জুতে নিয়ে যাওয়ার সময়ও ছিল না। তার অফিসের কাছ থেকে সময়ই বেরোচ্ছিল না। বেচারা গাট্টু আর চিঙ্কি বাবার কাছে জু নিয়ে যাওয়ার জন্য জেদ করে বোর হয়ে গেছিল। একদিন আজব হয়ে গেল, জু দেখার সুযোগ ওদের কাছে নিজের থেকে এসে গেল। ক্লাসে একদিন মিশ্রা স্যার হঠাৎ পড়াতে পড়াতে থেমে গেলেন আর বলতে লাগলো, আরে আমি তোমাদের বলতে ভুলে গেছি, কালকে আমরা ছোট্ট একটা স্কুল ট্রিপে যেতে চলেছি। আমি সেইখানে জন্তু জানোয়ারদের আর পাখিদের ব্যাপারে তোমাদের বলবো, আর অনেক ইনফরমেশনও দেব, তাই তোমরা সবাই তৈরি হয়ে এসো। এইটা শুনে সব বাচ্চারা খুশি হয়ে গেল। কিন্তু আপনারা কি জানেন সব থেকে বেশি খুশি কে ছিল? আগে হ্যাঁ, আমাদের গাট্টু আর চিঙ্কি। গাট্টু আর চিঙ্কি যেই সন্ধ্যেবেলা স্কুল থেকে বাড়ি ফিরলো, নাচতে নাচতে বাবার সাথে দেখা করলো। বাবা সব সময়ের মতন ল্যাপটপ নিয়ে বিজি ছিল। বাবা, তোমার একটা টেনশন কমে গেল। আরে বাবা, কোন টেনশন? আমাদের জু নিয়ে যাওয়ার। তারপর আর কি, পরের দিন গাট্টু আর চিঙ্কি জু যাওয়ার জন্য খুব ভালো করে তৈরি হয়ে স্কুলে পৌঁছালো। নাচতে নাচতে বাসে উঠে পড়লো আর বাস জু এর দিকে এগিয়ে গেল। আধ ঘন্টা পরে বাস শহরের বাইরে থাকা একটা বড় চিড়িয়াখানার সামনে এসে থেমে গেল। সব বাচ্চারা লাইন করে নিচে নামলো আর চিড়িয়াখানার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। বাইরে একটা টিকিট কাউন্টার ছিল, পাশে একটা বড় বোর্ড ছিল যাতে কিছু নির্দেশ দেওয়া ছিল। বাচ্চারা, বোর্ডটা ভালো করে পড়ে নাও আর বুঝে নাও যে জুতে আমাদের কিরকম করে বিহেভ করতে হয়। গাট্টু আর চিঙ্কি খুব মন দিয়ে নির্দেশগুলো পড়লো। চলো এখন ভেতরে যাই। কিন্তু স্যার, টিকিটস? ডোন্ট ওয়ারি গাট্টু, জুয়ের টিকিট সব অনলাইনে ডাউনলোড করা যায়। আমি সবার টিকিট কালকেই করে নিয়েছিলাম। বাচ্চারা ভেতরে গেল। ওদের যেন এমন মনে হচ্ছিল যেন ওরা একটা নতুন জগতে এসে গেছে। জু শহরের ভেতরে থেকেও না তো ওখানে ভেতরে হর্নের আওয়াজ ছিল আর না লোকের কোনো চেঁচামেচির আওয়াজ, শুধু পাখিদের ডাক আর জানোয়ারদের আওয়াজ শুনতে পারছিল। তারপর বাচ্চারা একটা বড় খাঁচার সামনে এলো। ওখানে একটা লম্বা ঘাড়ওয়ালা জিরাফ ছিল। জিরাফটা ঘাড় উঁচু করে গাছ থেকে পাতা খাচ্ছিল। এর গলাটা তো দেখো। হ্যাঁ, গলাটা যদি এত লম্বা তাহলে জল কি করে খায়? জিরাফ একটা জঙ্গলের জানোয়ার, সে শুধু নিরামিষ খায়। জঙ্গলে গাছ অনেক উঁচু উঁচু হয়, যাতে জিরাফের গলা অত উঁচু অব্দি পৌঁছাতে পারে আর সে পেট ভরে খাবার খেতে পারে, তাই ওদের গলা এত লম্বা হয়। জল খাওয়ার সময় ওদের অসুবিধা হয় ঠিকই, কিন্তু এর সলিউশনও জিরাফরা বের করে নিয়েছে। সামনের দুটো পা জল খাওয়ার সময় ওরা মুড়ে নেয়, তারপরে নিজের গলাটাকে ঝুঁকিয়ে দিয়ে জল খায়। এইভাবে মিশ্রা স্যার বাচ্চাদের একটা একটা করে জানোয়ার দেখাতে থাকে আর ওদের ব্যাপারে বলতে থাকে। বাচ্চারা হরিণ, বাঁদর, জেব্রা আরো অনেক জানোয়ার দেখলো। তারপরে ওরা অনেক রকমের পাখিও দেখলো, যার মধ্যে টিয়া, হাঁস আর অনেক রকমের আলাদা আলাদা রকমের সুন্দর পাখি দেখলো। আরে ওই দেখো! চিঙ্কি অন্য বাচ্চাদের একটা খাঁচা দেখালো, যেখানে একটা খুব সুন্দর ময়ূর ছিল। ময়ূরটা নিজের পাখনা ছড়িয়ে নাচ করছিল। মিশ্রা স্যার বাচ্চাদের জলে সাঁতার কাটতে থাকা কুমির আরো অনেক রকমের জানোয়ার দেখালো। সাপ দেখে বাচ্চারা খুব ভয় পেয়ে গেল। ব্ল্যাক কিং কোবরা অনেক সাংঘাতিক দেখতে লাগছিল। তারপর ওইখানে জুতে বসে সবাই খাবার প্রোগ্রাম করলো। খাবার খেতে খেতে মিশ্রা স্যার বাচ্চাদের প্রশ্নের উত্তরও দিচ্ছিল। স্যার, এখানে এদের ভালো করে পালন পোষণ করা হয়? হ্যাঁ, ওদের খাওয়া দাওয়া, ডাক্তার, চিকিৎসা সব জুতেই হয়। তাই অনেকগুলো কর্মচারী আর ডাক্তাররা এদের জন্য এখানে কাজ করে। স্যার, সুন্দর সুন্দর জানোয়ারদের খাঁচার মধ্যে বন্দি করে কেন রাখা হয়? ওদের খোলা কেন ছাড়ে না? গুড কোশ্চেন চিঙ্কি, কিন্তু এমন নয় যে সব জীবজন্তু এখানে বন্দি আছে। এইটাই যে প্রত্যেকটা প্রজাতির এক একটা জীব এখানে রাখা হয়েছে। এর অনেকগুলোই কারণ আছে, যেমন লোকেরা এদেরকে দেখতে পাবে। ভাবো, যদি জু থাকতো না তাহলে কি লোকেরা সাহস করে জঙ্গলে দেখতে যেত নাকি এদের? দ্বিতীয় কারণ হলো জানোয়ারদের উপরে অধ্যয়ন করার জন্য এখানে পুরো স্টাডি করা হয়।
এই স্টাডিটা জানোয়ারদের জন্য খুবই ভালো আর আমাদের মানুষের জন্য, কারণ আমাদের একসঙ্গেই পৃথিবীতে বসবাস করতে হবে, তাই একে অপরকে বোঝাটা তো খুবই দরকার। এইভাবে মিশ্রা স্যার বাচ্চাদের আরো অনেক জিনিস শেখালো। তারপর খাবার খাবার পরে মিশ্রা স্যার বললেন, বাচ্চারা এখন কিন্তু ভয় পাবে না, কারণ এখন আমরা বাঘ দেখতে চলেছি। এইটা শুনে অনেক বাচ্চারা ভয় পেয়ে গেল, কিন্তু সবথেকে বেশি ভয় পেল চিঙ্কি। চিঙ্কি তো টাইগার দেখতেই যেতে চাইছিল না, কিন্তু তারপর গাট্টু আর মিশ্রা স্যার ওকে বোঝাতে থাকলো, বাবা টাইগার খাঁচাতে আছে, সে আমাদের কিছু করবে না, আর যদি এখানে এসে টাইগার না দেখো তাহলে জুতে এসে লাভ কি? চিঙ্কি, সে হলো যদি বাঘ, তুই হলি বাঘিনী। বাঘটাকে দেখিয়ে দে যে বাঘিনীও কোনো অংশে কম নয়। তারপর চিঙ্কি রাজি হলো আর সবাই টাইগারও দেখলো। টাইগার খুব শান্ত ছিল কিন্তু খুব শক্তিশালী ছিল। ওকে দেখার এক্সপিরিয়েন্স খুবই আলাদা আর মজাদার ছিল। সবাই টাইগারের সাথে কিছু সময় কাটালো। তারপর সবাই হাতি আর উটের উপরে বসে পুরো চিড়িয়াখানা ঘুরলো। তারপর সন্ধে হতেই সবাই আবার বাসে চেপে চিড়িয়াখানাকে টাটা বাই বাই করে বাড়ির দিকে বেরিয়ে পড়লো। লকডাউনে মজা। করোনার জন্য লকডাউন হয়ে গেল, হোস্টেল, মল, বাস, ট্রেন সবকিছু বন্ধ হয়ে গেল। এই সময় নিজের গ্রামে ফেরার জন্য উদ্বিগ্ন শ্রমিকরা বেচারা জিনিস, বিছানাপত্র এবং বাচ্চাদের নিয়ে হেঁটেই বেরিয়ে পড়ল। লকডাউনে স্কুলও বন্ধ ছিল আর সমস্ত বাচ্চারা নিজের নিজের ঘরেই বন্দী হয়ে গেছিল। আর গট্টু চিঙ্কিও নিজের ঘরে বন্দী হয়ে বসেছিল। না ওরা বাইরে ঘুরতে যেতে পারতো, না ওরা বাইরে কারোর সাথে খেলতে যেতে পারতো, শুধু ঘরেই বসে থাকতে হতো। অনলাইন ক্লাস করা, মাঝে মাঝে টিভি দেখা আর ভিডিও গেম খেলা, ব্যাস। গট্টু চিঙ্কি, এক্ষুনি তোমাদের অনলাইন ক্লাস শেষ হলো না? সব সময় টিভি দেখাটা ঠিক নয়। টিভি বন্ধ করো আর কিছুক্ষণের জন্য শুয়ে পড়ো। মা, এটা ঘুমানোর সময় না, খেলার সময়। তুমি আমাদেরকে বাইরেও যেতে দাও না, কমসে কম আমাদেরকে কার্টুন তো দেখতে দাও। গট্টু চিঙ্কির মতোই সোসাইটির সব বাচ্চারা লকডাউনে বিরক্ত হয়ে যাচ্ছিল। হ্যাঁ ভাই গট্টু, তোমার ঘরে যেতে পারবো না, মাঠেও যেতে পারছি না। ভেবেছিলাম লকডাউন মানে মজার ছুটি, কিন্তু আমরা তো বন্দি হয়ে গেছি ভাই। বিরক্তিকর না, মজা করতে পারছি। মজা থেকে মনে পড়লো, তুমি দেরিতে জয়েন করেছিলে না? মিশ্রা স্যার বলছিলেন কাল থেকে অনলাইন ক্লাস 1 মাসের জন্য বন্ধ হয়ে যাবে। এইভাবে লকডাউনে বাচ্চাদের ডানাই কাটা গেছিল। কিন্তু যারা দুষ্টুমি আর মজা না করে তাদের বাচ্চা কিভাবে বলবে? অনলাইন ক্লাস শেষ হতেই গট্টু চিঙ্কির দুষ্টুমি শুরু হয়ে গেল। চিঙ্কি, আয় আমরা ক্যাচ ক্যাচ খেলি। আমি টিভি দেখছি না। চিঙ্কি চলো না, তুমি খেলো, আমায় ফুলদানি রং করতে হবে। গট্টু বল নিল আর একাই ক্যাচ ক্যাচ খেলতে লাগলো। দেওয়ালে বল ছুঁড়ে মারলো আর নিজেই ক্যাচ করতে থাকলো। 1 2 3। গট্টু, বল টিভিতে লাগলে টিভি ভেঙে যাবে। লকডাউন চলছে না, না কেউ ঠিক করে দেবে, না কেউ নতুন এনে দেবে। ভাবো, টিভি ছাড়া আমাদের লকডাউন কি করে কাটবে? 20 21 22। ঠিক তখনই একটা ক্যাচ গট্টুর হাত থেকে বেরিয়ে গেল আর সোজা গিয়ে চিঙ্কির রং করা ফুলের টবের ওপরে লাগলো। সব টবগুলো মাটিতে পড়ে গেল আর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। গট্টু, বলেছিলাম না তোমায় বাবা? কিন্তু বাবার কথা শেষ হবার আগেই গট্টু চিৎকার করলো, বাবা বাঁচাও, বাবা বাঁচাও। রেগে লাল হয়ে যাওয়া চিঙ্কি বল তুলে গট্টুকে মারতে যাবে, তখনই গট্টু বলল, চিঙ্কি না, চিঙ্কি চিঙ্কি চিঙ্কি। চিঙ্কি ভীষণ রেগেই ছিল। ও জোরে গট্টুর দিকে বলটা ছুঁড়ে মারলো। গট্টু চালাকি করে নিচে ঝুঁকে পড়লো আর যা হবার ছিল তাই হলো। বল গিয়ে টিভিতে লাগলো আর টিভি ভেঙে গেল। ভাঙা টিভি দেখে গট্টু আর চিঙ্কি নিজের ঝগড়া ভুলে ভীষণ ভয় পেয়ে গেল। আর বাবা মাথায় হাত দিয়ে হতাশ হয়ে বসে পড়ল। ভাবে বাবা এবং মা গট্টু চিঙ্কির থেকে বিরক্ত হয়ে যাচ্ছিল। রোজ দুজনায় কিছু না কিছু ভাঙেই। হ্যালো, হ্যাঁ হরির বাবা। হ্যাঁ, বাচ্চারা ব্যতিব্যস্ত করে ছেড়ে দিচ্ছে। এইভাবে আমরা ওদেরকে ঘরে রেখে বেশি দিন সামলাতে পারবো না। সেক্রেটারি বাবুর সঙ্গে আমার কথা হয়েছে। না আমাদের সোসাইটি কন্টেনমেন্ট জোনের আওতায় আসে, না আমাদের সোসাইটির কেউ পজিটিভ।
তাহলে তো বাচ্চারা সোসাইটির ক্যাম্পাসে খেলাধুলা করতেই পারে। আমি এটাই জিজ্ঞাসা করেছিলাম, আর উনিও পারমিশন দিয়েই দিলেন। আমরা পাঠাচ্ছি, আপনিও পাঠিয়ে দিন, আর স্বস্তির নিঃশ্বাস নিন। খুব জ্বালাতন করে এই বাচ্চারা। আর কি, গাট্টু চিংকি আর সমস্ত বাচ্চাদের সোসাইটির ক্যাম্পাসে খেলার জন্য অনুমতি দেয়া হলো, আর বাবা মারা তার দুষ্টু বাচ্চাদের হাত থেকে মুক্ত হলো। গাট্টু চিংকি, হরি, গুড্ডি সবাই মিলে সোসাইটি ক্যাম্পাসে খেলতে শুরু করলো আর লকডাউনের মজা নিতে থাকলো। একদিন গাট্টু চিংকি খেলা শেষ করে ঘরে ফিরল, তখন মা দেখলো তারা পুরো ভিজে গেছে। আরে তোমরা ভিজে গেলে কি করে? মা, আমরা ফ্রেশ হয়ে আসছি, তারপর বলছি আমরা আজকে একটা কাজ করে এসেছি। আচ্ছা, তোমরা কাজও করো? আমি ভাবলাম শুধু মজা করো। ঠিক তখনই সোসাইটির সেক্রেটারি বাবু এলেন আর মা বাবাকে বললেন, গ্যালারিতে আসুন, আপনাদের কিছু দেখানোর আছে। বাবা মা সেক্রেটারি বাবুর সাথে গ্যালারিতে এলেন। সেক্রেটারি বাবু রাস্তার দিকে আঙুল তুলে ইশারা করলেন। মা ও বাবা দেখলো রাস্তার ধারে অনেক জল ভরা কলসি রাখা রয়েছে এবং গ্রামের দিকে ফেরা শ্রমিকরা সেখানে জল খেয়ে পরম তৃপ্ত হচ্ছেন। এই বুদ্ধিটা গাট্টুর। গাট্টু চিংকি ও বাচ্চারা আমার কাছে এসে বলল, লকডাউনের জন্য শ্রমিকরা খুব গরমে পায়ে হেঁটে গ্রামে ফিরে আছে। ওদের যদি তেষ্টা পায় ওরা কোথাও জল পাবে না। আমাদের সোসাইটির বাইরে জলের কলসি রাখা উচিত। দেখুন, বাচ্চারা সবাই মিলে কলসি রেখেও দিল। আপনি বলছিলেন না বাচ্চারা লকডাউনে শুধু দুষ্টুমি করে? কেন করবে না, বাচ্চা তো। কিন্তু আমাদের বাচ্চারা দুষ্টুমি করার সাথে সাথেও ভালো কাজ করে এবং করতেও থাকবে। এটা শুনে বাবা ও মা উদাস হয়ে গেল। যখনই গাট্টু চিংকি ফ্রেশ হয়ে এলো, বাবা ও মা তাদের বুকে জড়িয়ে ধরলো। মজার ফলে লোকসান। অনেক বছর আগে কোন এক শহরে 8 বছরের গৌরব আর 7 বছরের রুবি নিজেদের মা বাবার সাথে থাকতো। ওরা দুজনে সারা দিন ধরে খুব মজা করত, কিন্তু মজা করার সময় ওরা দুজনেই এটা দেখতো না যে ওদের মজার জন্য কারোর কোনো ক্ষতি তো হচ্ছে না। বাচ্চারা, আমি তোমার বাবার সাথে দেখা করতে এসেছি। তোমাদের বাড়ি কোনটা? কাকু, আমাদের বাড়ি ওই যে ওটা। আচ্ছা। এইভাবেই ওরা প্রায় মজা করত। একদিন ওদের মা বাবা তৈরি হয়ে কোথাও যাচ্ছিলেন। যাওয়ার আগে ওনারা বাচ্চাদেরকে বললেন, বাচ্চারা, আমরা তোমার পিসির বাড়ি যাচ্ছি। যতক্ষণ আমরা না আসি তোমরা দুজনে নিজের খেয়াল রেখো। আর তোমরা দুজনেই নিজের স্কুল হোমওয়ার্কটা করে নেবে, মনে আছে তো? আগের সপ্তাহ দিয়ে তোমাদের এক্সাম আরম্ভ হবে। তুমি চিন্তা করো না মা, আমরা আমাদের খেয়াল রাখবো আর স্কুলের হোমওয়ার্কও করে নেব। হ্যাঁ, আর খেলতে খেলতে কিছু অনিষ্ট করে ফেলো না। ঠিক আছে বাবা। ঠিক আছে, তাহলে আমরা আসি। এই বলে মা বাবা চলে গেলেন। ওনাদের যাওয়ার পর ওরা দুজনে স্কুলের হোমওয়ার্ক করলো। আর হোমওয়ার্ক খাওয়ার পরে গৌরব বলল, চলো কিছুক্ষণ খেলে নি। এই বলে গৌরব নিজের আলমারি থেকে বল বের করলো আর ওরা দুজনে বল দিয়ে খেলতে শুরু করলো। হঠাৎ গৌরব বলটাকে খুব জোরে ছুড়লো। রুবি বলটা ধরতে পারলো না আর বলটা জানলার বাইরে দিয়ে চলে গেল। রুবি, তুমি বলটা কেন ধরনি? দাদা, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি বলটা খুব জোরে ফেলেছিলে। ঠিক আছে, কিন্তু এখন আমরা কি দিয়ে খেলবো? ওরা দুজনে ভাবনায় পড়ে গেল। তখনই গৌরবের মাথায় একটা বুদ্ধি এলো। আইডিয়া! ও দৌড়ে নিজের বই খাতার কাছে গেল। ও খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে ওটা দিয়ে বল তৈরি করে রুবির মাথার উপর ছুড়লো। এবার আমরা এইভাবে খেলবো। ঠিক আছে, তাহলে আমিও এরম খেলবো। এই বলে রুবি নিজের বই খাতার কাছে গেল। ও নিজের খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে ওটার বল তৈরি করলো আর গৌরবের উপর ছুড়ে দিল। আচ্ছা, এবার দেখো আমি কি করি। আর দেখতে দেখতে দুজনে নিজের খাতা থেকে পাতা ছিঁড়ে তার বল বানিয়ে একে অপরের উপর ছুটতে শুরু করলো। এই নাও, তুমিও নাও। তারপরে গৌরব নিজের খাতা থেকে 4টে পাতা ছিঁড়ে নিল আর ওটার একটা বড় বল তৈরি করে রুবির ওপর ছুঁড়ে দিল। এই
নাও ধরো এটাকে। রুবি 4টের জায়গায় 5টা পাতা ছিঁড়লো আর সেটা দিয়ে একটা বড় বল তৈরি করলো আর গৌরবের উপর ছুড়ে দিল। তুমিও নাও তোমার থেকে বড় বল। আর এরকম করতে করতে ওদের খেয়ালই রইল না যে ওরা ওদের লেসনের পাতাও ছিঁড়ে বল তৈরি করে একে অপরের ওপর ছুড়তে লাগলো। এবার আমার পালা, এবার আমার পালা। এরকম করতে করতে ওরা নিজেদের পুরো খাতাটা ছিঁড়ে ফেললো। যখন খাতায় আর পাতা রইল না তখন গৌরবের নজর ঘরের দিকে গেল। ঘরে ছড়িয়ে থাকা সব কাগজ দেখে ও বলল, রুবি, যদি মা এই সব কিছু দেখে নেয় তাহলে খুব রাগ করবে। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলছো, চলো তাড়াতাড়ি এটাকে পরিষ্কার করে দিই। ওরা দুজনে তাড়াতাড়ি করে সব কাগজ তুলে ডাস্টবিনে ফেলে দিল। আর তারপর কয়েকদিন পর এই মজায় মজায় যে কাজটা করেছিল সেটা ভুলে গেল। 1 সপ্তাহ পরে যখন ওদের স্কুলের এক্সাম শুরু হলো তখন মা ওদেরকে ডেকে বলল, গৌরব, রুহি, তাড়াতাড়ি নিজেদের স্কুল ব্যাগ নিয়ে আসো, আজকে তোমাদের পড়াবো। কাল থেকে তোমাদের এক্সাম শুরু হবে, তাই জন্য আজকের থেকে আমি রোজ তোমাকে পড়াবো। গৌরব, আগে তুমি নিজের নোটবুক দাও। গৌরব নিজের খাতা বের করে মাকে দিয়ে দিল। মা বড় যত্ন সহকারে খাতা খুললেন। তো খাতা খোলা মাত্রই উনি দেখলেন যে ওই খাতায় একটা পাতাও ছিল না। উনি রাগে গৌরবকে বললেন, গৌরব, সব পেজেস কোথায় গেল? এটার মধ্যে তো একটাও পেজ নেই। আমি জানি না মা। রুহি, তুমি নিজের নোটবুক দেখাও। রুবি নিজের খাতা বের করে মাকে দিল। মা সেটা খুললেন আর সেটাও দেখলেন যে পুরো খালি। তোমার নোটবুকেও কিছু নেই? আমাকে সত্যি সত্যি বলো, তোমরা দুজনে নিজের নোটবুকের সঙ্গে কি করেছো? গৌরব আর রুবি কিছুই বুঝতে পারছিল না যে ওদের খাতার পাতা কোথায় গেল। ঠিক তখনই গৌরবের মনে পড়ল যে ওরা কাগজের বল দিয়ে খেলছিল। ও ভয়ে ভয়ে মাকে বলল, মা, সেদিন যখন আমরা বল দিয়ে খেলছিলাম তখন আমাদের বল জানালা দিয়ে বাইরে পড়ে গেছিল। এজন্য আমরা আমাদের খাতা থেকে পাতা ছিঁড়ে নিয়ে বল তৈরি করে খেলছিলাম। হয়তো সেই জন্যই সব পাতা শেষ হয়ে গেছে। কি? তোমরা সব লেসন ছিঁড়ে দিয়েছো? মায়ের রাগ দেখে রুবি আর গৌরব কাঁদতে শুরু করলো। মা, আমরা তো শুধু মজা করছিলাম। আমরা লক্ষ্যই করিনি যে আমরা মজায় মজায় আমাদের খাতার সব পাতা ছিঁড়ে ফেলেছি। ওদের দুজনের কান্না দেখে মায়ের ভীষণ কষ্ট হলো। উনি বাচ্চাদের ভালোবেসে বুঝিয়ে বললেন, বাচ্চারা, মজা করা ভালো কথা হচ্ছে, কিন্তু মজা করার সময় আমাদের এই কথাটা মনে রাখা চাই কি কোথাও মজা মজাতে আমরা কিছু এমন না করি যার জন্য আমাদের খুব বড় ক্ষতি হোক। তোমরা দুজনেই এই কথাটাকে মনে রেখো। মায়ের এভাবে বোঝানোর ফলে রুবি আর গৌরব মজার আসল মানে বুঝতে পারল। We are very sorry মা, আমরা আজ থেকে তোমার এই সব কথা মনে রাখবো। কিন্তু এখন আমরা পড়াশোনা কেমন করব? হ্যাঁ, আমাদের খাতায় তো একটাও লেসন নেই। ওটার চিন্তা করো না, আমি তোমাদের বই দিয়ে পড়িয়ে দেব। ওকে মা। এইভাবে গৌরব আর রুবি মজার আসল মানে বুঝতে পারলো। আর তারপর থেকে ওরা না বুঝে সুঝে কখনো কোনো মজা করতো না। বেবির মেকআপ পার্ট 2। এক শহরে বেবি নামের একটি বাচ্চা তার মা বাবার সাথে থাকতো। বেবির বাবা অফিসে চাকরি করত আর তার মা হাউসওয়াইফ ছিল। তারই সাথে সাথে তার মা নিজের বিউটি পার্লার চালাতো। বাড়িতেই তার একটি ছোট পার্লার ছিল। সেখানে আশেপাশের সব মহিলারা নিজেদের সৌন্দর্য বাড়াতে আসতো। এই গল্পটা একবার গরমকালের। গরমের ছুটিতে বেবি তার পুরো সময়টাই মায়ের সাথে বিউটি পার্লারে কাটাতো। বেবি পার্লারের জিনিস নিয়ে খেলতো আর মায়ের কাজেরও দেখাশোনা করত। গরমকাল মানে বিয়ের সিজন। এই সময় মায়ের কাছে বিউটি পার্লারে অনেক মহিলার ভিড় থাকতো। এই সব মহিলার সাথে সাথে বেবিকেও হ্যান্ডেল করতে করতে মা হাঁপিয়ে উঠত। বেবি, তোমাকে 1000 বার বলেছি পার্লারের জিনিসে একদম হাত দেবে না। কি হয়েছে মা?
আমি ব্রাশ খুঁজে পাচ্ছি না। আমি তো ব্রাশে হাতই দিইনি। আমি জানি খেলতে খেলতে তুমি কোথাও একটা রেখেছো, এখন আর তোমার মনে পড়ছে না। ডোন্ট ওয়ারি মা, আমি ব্রাশ খুঁজতে তোমাকে হেল্প করে দেব। কোনো দরকার নেই, আমি খুঁজে নেব। তুমি যাও বন্ধুদের সাথে খেলো। বেচারি বেবির মন খারাপ হয়ে যায়। ও তো শুধু মায়ের কাজ দেখতে চেয়েছিল। যখনই কোনো মহিলা ফেসিয়াল করাতে বা মেকআপ করাতে আসতো, মায়ের হাতের কাজ দেখে সব কাস্টমাররা খুশি হয়ে যেত। ওয়াও, আমাকে কি সুন্দর দেখতে লাগছে। তোমার হাতে জাদু আছে। এই কথা শুনে মায়ের সাথে সাথে বেবিও খুশি হয়ে যায়, আর মায়ের থেকে বেবিও বেশ ইমপ্রেস হয়। একদিন বেবি তার বান্ধবীদের সাথে গল্প করছিল। আমি তো বড় হয়ে আইপিএস অফিসার হব। আমি তো হিরোইন হব। বেবি তুই বল, তুই বড় হয়ে কি হতে চাস? আমি বড় হয়ে মায়ের মতো পার্লার চালাবো। বেবির কথা শুনে ওর বান্ধবীরা হাসতে লাগে। আরে তোমরা হাসছো কেন? হিরোইন আর আইপিএসরা কি মেকআপ করে না? তোমরা জানো আমার মা কত সুন্দর মেকআপ করে। আমিও মায়ের মতোই পৃথিবীর সব থেকে ভালো পার্লার চালাবো আর অনেক টাকা রোজগার করব। এই রকমই ছিল বেবির স্বপ্নগুলো, একদম ওর মতোই মিষ্টি মিষ্টি। মায়ের পার্লারে মিস ব্রেগেঞ্জা নামের এক মহিলা আসতেন। মিস ব্রেগেঞ্জা বেশ খিটখিটে আর রাগী ছিলেন। মিস ব্রেগেঞ্জা আসতেই বেবি পার্লার থেকে পালিয়ে যেত। শুধু বেবি নয়, বেবির মাও মিস ব্রেগেঞ্জাকে খুব ভয় পেত। কি এই ভ্রুটা ঠিক করে হলো না কেন? আরে কি কত চিপ প্রোডাক্ট ইউজ করো তুমি, আর তোমার মেয়ে এই পার্লারে ঘোরাফেরা করছে কেন? ওর এখানে কি কাজ? নেক্সট টাইম থেকে যেন ওকে আর এই পার্লারে না দেখি। এই রকম ছিল মিস ব্রেগেঞ্জা, আমাদের গল্পের ভিলেন। একদিন মা মার্কেট থেকে অনেক এক্সপেন্সিভ মেকআপের জিনিস এনে বিউটি পার্লারে রেখে বাইরে বেরিয়ে যায়। এই সুযোগের সদ্ব্যবহার করে বেবি নিজের বান্ধবীদের নিয়ে পার্লারে ঢুকে জিনিসপত্র নিয়ে খেলতে শুরু করে। তখনই ওর এক বান্ধবী মায়ের নিয়ে আসা নতুন মেকআপ জিনিসগুলো লক্ষ্য করে। ওয়াও, মেকআপের জিনিস! আরে এর মধ্যে তো সবকিছুই আছে। বেবি তুমিও তোমার মায়ের মতো পার্লার চালাতে চাও না? তাহলে আজ তুমি এই জিনিসগুলো দিয়ে আমাদের মেকআপ করো। না না, মা রাগ করবে। অল্প একটু করে দাও, তোমার মা বুঝতেও পারবে না। আর তারপর বেবি রাজি হয়ে গেল, আর মায়ের আনা মেকআপের জিনিস দিয়ে নিজের বান্ধবীদের মেকআপ করতে শুরু করে দিল, ঠিক যেমন করে মা করে। ওয়াও, আমাদের তো হয়ে গেছে, এবার তোমার পালা। দুই বান্ধবী মিলে বেবির মেকআপ করতে শুরু করে। এইভাবে খেলতে খেলতে মেকআপের সব জিনিস শেষ হয়ে যায়। মা পার্লারে আসতেই দেখে মেকআপের সব জিনিস শেষ হয়ে গেছে। বেবির মুখে মেকআপ দেখে মা সব বুঝে যায়। সরি মা, খেলতে খেলতে সব জিনিস শেষ হয়ে গেছে। সরি মা, সরি। কিন্তু মা বেবির সাথে একটাও কথা বলে না, শুধু চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে। 5 মিনিট পর মিস ব্রেগেঞ্জা সেখানে আসে। মিস ব্রেগেঞ্জাকে দেখে বেবি মায়ের পিছনে লুকিয়ে পড়ে। চলো চলো, আমার বিয়ে বাড়ি যেতে লেট হয়ে যাবে, তাড়াতাড়ি আমার মেকআপটা করে ফেলো। মা মিস ব্রেগেঞ্জাকে মেকআপের জিনিসের ব্যাপারে বলতেই মিস ব্রেগেঞ্জা হঠাৎ খুব রেগে যান। কি বললে? জিনিস শেষ হয়ে গেছে? তুমি পার্লার চালাও নাকি সবজির ঠেলা কাটো? সব সময় কিছু না কিছু নাটক লেগেই আছে তোমার। পুরো মুডটাই নষ্ট করে দিলে আমার। বিয়ে বাড়ি যেতাম, এবার এই মুখ নিয়ে কি করে বিয়ে বাড়ি যাবো? দেখো, আমি তোমার নামে কমপ্লেন করব। তোমার একটা টাকাও আমি মেটাবো না। আজকে এখানেই তোমার খাতা আমি বন্ধ করলাম। মিস ব্রেগেঞ্জা মাকে আরো অনেক বকে, তারপর সেখান থেকে বেরিয়ে যায়। বেবি নিজের ভুল বুঝতে পারছিল। বেচারি মা কাঁদছিল। বেবি মাকে যে কিছু বলতো তার আগেই মা সেখান থেকে চলে গেল। 2 দিন মা বেবির সাথে কথা না বলে থাকে আর শুধু কাঁদতে থাকে। 3 দিনের দিন বেবি মায়ের কাছে গিয়ে বলে, মা প্লিজ আমার সাথে কথা বলো। আজ থেকে আমি আর কোনো জিনিসে হাত দেব না। প্রমিস। আমি শিক্ষা পেয়ে গেছি যে কারোর জিনিসকে তার পারমিশন ছাড়া হাত দেওয়া উচিত নয়। হাত দিলে কি হয় এটা আমি বুঝে গেছি। প্লিজ মা, প্লিজ মা। এই কথা শুনে মায়েরও মন গলে যায়।
আর সে বেবিকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগে। জল আছে তাই আগামীকাল আছে। মার্চ মাসের 22 তারিখ মিশ্র স্যার ক্লাসে ছিলেন না। গাট্টু, চিঙ্কি এবং পুরো ক্লাস দুষ্টুমি করছিল। ওয়াটার বটলের জল একে অন্যের গায়ে ছিটিয়ে আনন্দ করছিল। ছেটাও, আরো জল ছেটাও, সবাইকে ভিজিয়ে দাও, কেউ যেন বাদ না যায়, সব বোতল খালি করে দাও। পুরো ক্লাস আনন্দে মেতেছিল। তখনই মিশ্র স্যার আসলেন এবং সবাই নিজের নিজের জায়গায় চুপচাপ বসে পড়ে। আরু, গাট্টু, স্ট্যান্ড আপ। কেন দুষ্টুমি করছিলে? সরি স্যার, দোল আসছে, দোলের দিন ছুটি থাকে না, আর আমরা সবাই একসাথে দোল খেলতে পারি না, তাই আজকে জল ছিটিয়ে এনজয় করছিলাম সবাই মিলে। এই কথা শুনে মিশ্র স্যার বললেন, শোনো, দোল রঙের উৎসব, জলের নয়। তোমরা সবাই যে নিজের নিজের ওয়াটার বটল খালি করে দিলে, এবার তেষ্টা পেলে তোমরা কোথায় যাবে? কোনো টেনশন নেই স্যার, আমাদের স্কুলে অনেক ওয়াটার কুলার আছে, আমরা ওখান থেকে জল নিয়ে নেব। আর যদি ওয়াটার কুলারেও জল না থাকে তাহলে? এরকম হতেই পারে না স্যার। কিন্তু এটাই হয়েছে। আজ স্কুলের কোনো ওয়াটার কুলারে জল নেই, কারণ ওগুলোকে পরিষ্কার করা হচ্ছে। এই কথা শুনে গাট্টুর সাথে পুরো ক্লাস ভয় পেয়ে গেল। এ মা, এবার আমরা জল কি করে খাবো? সব ওয়াটার বোতল তো খালি হয়ে গিয়েছে। এই কথা তো তোমাদের আগে ভাবা উচিত ছিল। বসে পড়ো। হারি আর গাট্টু বসে পড়ল। মিশ্র স্যার আবার বললেন, বাচ্চারা শোনো, অক্সিজেনের পর বেঁচে থাকার জন্য সব থেকে বেশি প্রয়োজন হলো জল। খাবার না পেলেও কিন্তু আমরা কিছুদিন বাঁচতে পারি, কিন্তু জল ছাড়া আমরা বেশিক্ষণ বেঁচে থাকতে পারবো না। এই জন্যই তো জলের আরেক নাম জীবন। জল আছে তাই জীবন আছে, এই স্লোগান আমি অনেক দেওয়াল লিখনে পড়েছি। জলই জীবন, জল ছাড়া আগামীকাল নেই, এসব স্লোগান আমরা দেওয়ালে লিখি, পড়ি, কিন্তু তাও ক্লাসে এসে অন্যের গায়ে জল ছিটাই। কি ঠিক বললাম তো? এই কথা শুনে ক্লাসের সব বাচ্চারা লজ্জায় পড়ে যায়। বাচ্চারা জানো এইসব কথা আজ আমি কেন তোমাদের বলছি? কারণ আজ 22শে মার্চ, আজ পুরো পৃথিবী জল দিবস পালন করে। আর এই দিনেই আমাদের স্কুলের জলের ট্যাঙ্কগুলো পরিষ্কার করা হচ্ছে। আর তখনই হারি বলে ওঠে, স্যার আমার জল তেষ্টা পেয়েছে, বোতলে জল নেই, এবার কি করব? হারি, তুমি সব জল নষ্ট করেছো, এবার কিছুক্ষণ তুমি তৃষ্ণার্ত হয়ে বসে থাকো, তবেই তুমি জলের মূল্য বুঝবে। এই কথা শুনে হারি রেগে গেল। বাচ্চারা, আমি বলেছিলাম না, পৃথিবীর মাত্র 3% জল প্রাণযোগ্য। জনসংখ্যা বাড়ছে, বৃষ্টি কমছে, আর সেই জন্য জলের অভাব আমরা অনুভব করছি। জানো, লোকে এই জলের জন্য কত ঝগড়া করছে। আর তখনই চিঙ্কি বলে ওঠে, হ্যাঁ স্যার, আমরা ছুটিতে গ্রামে দাদু দিদার বাড়ি গিয়েছিলাম, ওখানে অনেকগুলো মহিলা ট্যাঙ্কের কাছে জলের জন্য ঝগড়া করছিল। পুরো গ্রামে শুধু এক ট্যাঙ্কার জল আসতো। এটা অনেক গ্রামেই ঘটে, যেখানে বৃষ্টি কম হয় বা নদী পুকুর কোনো কিছুই থাকে না। সেখানকার মহিলারা রোজ জল আনতে অনেক পথ হেঁটে যায়। আমরা শহরে থাকি, আমাদের বাড়িতে কলে জল আসে, আমরা যত ইচ্ছা তত জল পাই। তার মানে এই নয় যে আমাদের জল অপচয় করা উচিত। জলের সার্থক ব্যবহার করা উচিত, জল বাঁচানো উচিত, নদী এবং পুকুর পরিষ্কার রাখা উচিত, এবং সব থেকে জরুরি কথা হলো গাছ লাগানো উচিত। স্যার, জল বাঁচানোর এবং সঠিকভাবে জল ব্যবহার করার একটা আইডিয়া আছে আমার কাছে। বাহ, তাহলে বলো কি আইডিয়া? স্যার, যখন আমরা স্কুল থেকে বাড়ি ফিরি তখন ওয়াটার বোতলে বেঁচে থাকা জল আমরা নষ্ট করি, হয় কারোর গায়ে ছেটাই, না হলে ফেলে দিই। কিন্তু যদি ওই জলটা আমরা স্কুল ক্যাম্পাসে ছোট ছোট গাছগুলোতে দিই, তাহলে আর জলও নষ্ট হবে না, আর গাছগুলোও বেড়ে উঠবে, আর সেখান থেকে আমরা আরো জল পাবো। চিঙ্কির কথা শুনে মিশ্র স্যার খুব খুশি হন। বাহ, এ তো বুদ্ধিমানের মতো কথা। তাহলে তোমরা তাহলে আজ কি শিখলে? আমাদের জল ভেবে চিন্তে ব্যবহার করা উচিত, জলের অপচয় করা উচিত নয়, কারণ জলই জীবন, জল ছাড়া অসম্পূর্ণ জীবনের লক্ষণ।
বাহ, খুব ভালো। হারি, এবার বুঝলে তাহলে জলের মূল্য? হ্যাঁ স্যার, এখন মনে হচ্ছে বোতলের জলটা যদি নষ্ট না করতাম তাহলে কত ভালো হতো। আমাকে এরকম তৃষ্ণার্ত হয়ে বসে থাকতে হতো না। জলের মূল্য আমি বুঝে গেছি স্যার। বাহ, খুব ভালো। আর বেশিক্ষণ তৃষ্ণার্ত থেকো না, আমার কাছে জল আছে, এসো। হারি মিশ্র স্যারের কাছে গিয়ে জল খায়। জলটা পেটে যেতেই ও খুব শান্তি অনুভব করে। আর এভাবেই মিশ্র স্যারের জন্য পুরো ক্লাস জলের মূল্য বুঝতে পারে এবং সবাই মনে মনে জল নষ্ট না করার প্রতিজ্ঞা করে। গাট্টু ভিজিটস আ ফার্ম। গাট্টুর বাবার অনেক 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 বন্ধু ছিল, আর ওর সব বন্ধুরা ওদের বাড়ি আসা যাওয়া করত। তাই গাট্টু চিংকির বাবার সব বন্ধুদের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল। বাবার বন্ধুরা যখনই আসতো, কেউ খালি হাতে আসতো না। গাট্টু চিংকির জন্য কিছু না কিছু নিশ্চয়ই আনতো, যেমন কি অনেকগুলো চকলেট, আইসক্রিম, আরো অনেক কিছু। এক রবিবারের কথা, গাট্টু চিংকি আর বাবার ছুটি ছিল, তাই সবাই খুব রিল্যাক্সড হয়ে বসেছিল। তখনই বাবা বলল, বাচ্চারা তৈরি হয়ে যাও, তোমাদের মনীষ আঙ্কেল আসছে। এই শুনে তো গাট্টু আর চিংকি অনেক 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 খুশি হলো আর নাচতে শুরু করলো। ইয়ে, বা মুলাইজা, হোশিয়ার, আমাদের প্রিয় মনীষ আঙ্কেল আসছেন। গাট্টু মনীষ আঙ্কেলের আসার কথা রাজকীয় স্টাইলে বলল, আর মনীষ আঙ্কেল আসলো। এখন আপনারা আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। আরে আমি কৃষক ভাই, কোনো রাজা মহারাজা নয়। আঙ্কেলের হাতে ওনার ফার্ম থেকে আনা সবজি আর ফ্রুটস ছিল। ভাই মনীষ, তুমি আমাদের জন্য রাজা মহারাজাদের থেকে কম নাকি? তুমি যখনই আসো আমাদের জন্য ফার্ম থেকে ফ্রেশ ফ্রেশ জিনিস নিয়ে আসো। তোমার এত বড় মন আর এত বড় ফার্ম নিয়ে রেখেছো, সেটা তো কোনো রাজা মহারাজারই হতে পারে। এটা শুনে মনীষ আঙ্কেলের সাথে সাথে মাও হাসতে শুরু করলো। তারপর মা মনীষ আঙ্কেলের হাত থেকে সব জিনিস নিয়ে নিল আর ভেতরে চলে গেল। হলে বাবা আর গাট্টু চিংকি মনীষ আঙ্কেলের সাথে বসে কথা বলছিল। আসলে মনীষ আঙ্কেল ইঞ্জিনিয়ার ছিল, তার সাথে চাষবাসও করত। শহরের ধারে ওনার অনেক বড় জমি ছিল। বলো গাট্টু চিংকি, কবে যাবে আমাদের ফার্মটাকে দেখার জন্য? যখন আপনি নিয়ে যাবেন। আরে মনীষ, এরা তো কবে থেকে তৈরি আছে, তোমার যখন সময় হয়ে যাবে এদেরকে ঘুরিয়ে এনো। আরে তাহলে আজকেই চলো, কারণ আমার কাছে আজকে প্রচুর সময় আছে। এটা তো শুনে গাট্টু চিংকি নাচতে শুরু করলো। আমরা ফার্মে যাব, আমরা ফার্মে যাব। তারপর গাট্টু চিংকি ফটাফট রেডি হলো আর মনীষ আঙ্কেলের গাড়িতে বসে ওনার সাথে ফার্ম হাউসের দিকে চলে গেল। যেই গাট্টু আর চিংকি জমিতে পা দিল, ওদের ফ্রেশ হাওয়া আর পরিবেশের শান্তি আভাস হলো। ওয়াও, এত ফ্রেশ অক্সিজেন আর এত শান্তি আমরা শহরে কখনোই পাবো না। আঙ্কেল, তোমার ফার্ম কোথায়? ওই দেখো সামনে। গাট্টু চিংকি সামনে তাকালো আর ওরা তাকিয়েই থাকলো। সামনে এত সবুজ, আর ওই সবুজ পরিবেশে সুন্দর একটা ফার্ম হাউস, যার কল্পনা কেউ স্বপ্নেও করতে পারতো না। গাট্টু আর চিংকি ফার্ম দেখলো আর ওরা ফার্মের দিকে দৌড়ে গেল। তখনই ওরা একটা কুকুরের চিৎকার করার আওয়াজ পেল। গাট্টু আর চিংকি দেখলো যে একটা কুকুর ওদের দিকে ঘেউ ঘেউ করতে করতে আসছিল। কুকুর দেখে চিংকি জোরে চিৎকার করলো, ও ম্যাজিক! গাট্টু দেখো, আমাদের ম্যাজিক কত বড় হয়ে গেছে। আর দুজনে ম্যাজিককে ডাক দিতে দিতে ওর দিকে স্পিডে দৌড়ে আসলো। ম্যাজিক দুজনকে চাটতে শুরু করলো। গাট্টু চিংকি ওকে খুব আদর করলো আর ওর জন্য আনা বিস্কিট ওকে খাওয়ালো। আসলে ম্যাজিক গাট্টু চিংকিরই কুকুর ছিল। যখন ও ছোট ছিল তখন বাবা ওকে এনেছিল। মার ডগি পছন্দ না, তাই মনীষ আঙ্কেল ম্যাজিককে নিজের ফার্ম হাউসে নিয়ে এসেছিল। ম্যাজিক এখন অনেক বড় হয়ে গিয়েছিল, তাও ও গাট্টু চিংকিকে চিনতে পেরেছিল। তারপর গাট্টু চিংকি, ম্যাজিক আর মনীষ আঙ্কেল চারজনে ফার্ম ঘুরতে শুরু করলো। ম্যাজিক সবার থেকে আগে ছিল, যেন গাট্টু আর চিংকিকে পুরো ফার্ম ঘুরে দেখাচ্ছিল। গাট্টু চিংকি, আমি তো এখানে আসতে যেতে থাকি, কিন্তু ম্যাজিক কখনো ফার্ম ছেড়ে যায় না। ফার্মের দেখাশুনো আর সব সিকিউরিটি ম্যাজিকের উপরে।
তারপর গাট্টু আর চিঙ্কি সবজির চাষ দেখলো, যার মধ্যে টমেটো, গাজর, পালক আর ফুলকপির ক্ষেত ছিল। গাট্টু চিঙ্কি একটা একটা লাল গাজর জমির থেকে বার করলো আর জলের ধারায় ওটাকে ভালো করে ধুয়ে খেয়ে নিল। আর খেতে খেতে কথাবার্তাও বলছিল। ওয়াও আঙ্কেল, আমার মনে হচ্ছে আমি গাজর নয় নিচের টেস্ট করছি। সত্যি কত তাজা, কি সুন্দর গন্ধ, কি মিষ্টি। আমরা যখন মার্কেট থেকে ক্যারেট আনি তার মধ্যে এত স্বাদ থাকেই না। এর দুটো কারণ আছে, একটা তো ওইগুলো ফ্রেশ থাকে না, আর দ্বিতীয় কারণটা হলো সেইগুলোকে কেমিক্যাল দিয়ে ফলন করা হয়, যেমন কি কোনো রকমের পেস্টিসাইড কিংবা কেমিক্যাল। কিন্তু আমাদের ফার্মে সব জিনিসই অর্গ্যানিক, কম্পোস্টের মতন খাদ সেইটাকে ফার্মেই বানানো হয়, আর সব প্লান্টসদেরকেও দেওয়া হয়, সেইটারই জাদু। তারপর গাট্টু আর চিঙ্কি কম্পোস্টের প্লান্ট দেখলো। তারপরে ওরা ফার্মে আলাদা আলাদা ডিপার্টমেন্টও দেখলো। তার মধ্যে একটা ছিল ডেইরি ডিপার্টমেন্ট, যার মধ্যে অনেক গরু আর মোষ ছিল। ওদের দুধ বার করে ওখানে প্রসেস করা হতো। এখানে কিচ্ছু ওয়েস্ট হয় না, গরুকে চারা যে খাওয়ানো হয় তার থেকে দুধ হয়, আর সেই ফসলের যে গোবরটা তৈরি হয় সেটাই কম্পোস্ট হয়। তারপরে ওরা এগ ডিপার্টমেন্ট দেখলো, যার মধ্যে অনেকগুলো মুরগি ছিল। ওরা ফার্মকে ডিম দেওয়ার কাজ করত। তারপর গাট্টু আর চিঙ্কি মাছের ডিপার্টমেন্ট দেখলো। একটা বড় ডিমের আকারের তালাব বানানো হয়েছিল, ওর মধ্যে অনেক ফ্রেশ জল ছিল, তার মধ্যে রং বিরঙ্গি মাছ ভাসছিল। এইভাবে গাট্টু আর চিঙ্কি ম্যাজিক আর মানিশ আঙ্কেলের সাথে ঘুরে ফার্মের এক একটা কোণা দেখলো। তারপর ওরা ওখানেই বসে আঙ্কেল আর মজদুরদের সাথে খেলো। গমের রুটি, মেথি শাকের সবজি, সাথে তাজা পেঁয়াজ, গাজর, মূলো, লঙ্কা আর আলাদা আলাদা প্রকারের চাটনিও ছিল। ওয়াও, এর থেকে ভালো লাঞ্চ আমি আর কখনো করিনি। এখানে সব জিনিস খুবই অদ্ভুত। তারপর গাট্টু আর চিঙ্কি কিছুক্ষণ ফার্ম হাউসে রেস্ট করলো। ফার্ম হাউস, সেই ফার্ম হাউসের মধ্যে একটা সুন্দর বড় বাংলো ছিল, তার মধ্যে শহরের সব সুখ সুবিধে ছিল। তারপর গাট্টু আর চিঙ্কি ওইখানে কাজ করা মজদুরদের সাথে ঘুরে ঘুরে কাজ দেখলো, তার সাথে ওদের সাথে অনেক অনেক কথা বলল। আর দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, এখন বাড়ি যাবার পালা। গাট্টু, চিঙ্কি আর মানিশ আঙ্কেল গাড়ির দিকে এগোলো। ম্যাজিকও পেছন পেছন আসছিল। ম্যাজিক, তুমি আমাদের পেছনে এসো না, এখন আমরা যাচ্ছি, কিন্তু আমরা নেক্সট সানডে নিশ্চয়ই আসবো। এটা শুনে ম্যাজিক ফার্ম হাউসের দিকে ফেরত পালালো, আর গাট্টু চিঙ্কি গাড়িতে বসে শহরের দিকে এগিয়ে গেল। স্যান্ডউইচ। গাট্টু আর চিঙ্কি খুবই প্রতিভাশালী বাচ্চা, তার সাথে গাট্টু আর চিঙ্কি দুজনই ঝাল মশলাদার খাবার খুবই ভালোবাসে। এইভাবে স্কুলে একটা কুকিং ক্লাস অ্যারেঞ্জ করা হলো। গুড মর্নিং স্টুডেন্টস, সব থেকে আগে আমি জানতে চাই তোমরা সবাই টিফিনে কি কি এনেছো। সব বাচ্চারা নিজেদের টিফিন খুলে টেবিলে রাখলো, আর এক এক করে টিফিন টিচার দেখলো। সব বাচ্চাদের টিফিনে খুব ভালো ভালো খাবার ছিল। বাহ বাহ, টিফিন দেখে তো আমার মুখে জল এসে গেল। কিন্তু এখন যে আমি তোমাদেরকে শেখাতে চলেছি সেটা আমি জানি সবাই পছন্দ করবে, আর বানাতেও খুবই সোজা। এটা তোমরা সবাই নিজে বানিয়ে নিজেদের মা বাবাকে ইমপ্রেস করতে পারবে। সত্যি? তাহলে তো খুবই মজা আসবে। আপনি আমাদের কি শেখাবেন? বাচ্চারা, আজ আমি তোমাদেরকে স্যান্ডউইচ কি করে বানাতে হয় এটা শেখাবো। তার মধ্যে যা যা দিতে হবে সব সামগ্রী এসে গেছে। বাচ্চারা, যদি চাও তাহলে যা যা জিনিস দরকার সব নোট করতে পারো, যাতে বাড়িতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? এইভাবে কুকিং টিচার এক এক করে স্যান্ডউইচে যা যা দরকার সব টেবিলে রেখে দিল। বাচ্চারা, আমি নিয়েছি ব্রেড, ক্যাপসিকাম, টমেটো, শসা, বিটরুট, বাঁধাকপি, টমেটো সস আর স্বাদ অনুসারে নুন। টিচার, আপনি একটা জিনিস বলতে ভুলে গেলেন, চিজ দিলে তো স্যান্ডউইচ আরো ভালো টেস্টি হবে। না গাট্টু, স্যান্ডউইচে চিজ একদম পড়বে না, এটা একটা হেলদি স্যান্ডউইচ হবে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে বাটার আর চিজ একটু কম খাওয়া উচিত। আর দেখবে এই স্যান্ডউইচটা হেলদিও আর টেস্টিও। তাহলে শুরু করা যাক। এইভাবে কুকিং টিচার ব্রেডটা নিজের হাতে নিল, শুরুতে সস লাগিয়ে ওপরে সব সবজি সাজিয়ে দিল। এরই মধ্যে চিঙ্কি টিচারের সব জিনিস যা বলছিল সব নোট করলো। কুকিং টিচার তারপরে হালকা করে নুন ছড়িয়ে স্যান্ডউইচকে রেডি করে নিল।
স্টুডেন্টস, এই দেখো স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। আমার বিশ্বাস তোমরা সবাই এর রেসিপি নোট করে নিয়েছো। আর হ্যাঁ, বাড়ি গিয়ে নিশ্চয়ই ট্রাই করো। এইভাবে স্কুলে কুকিং পিরিয়ড শেষ হয়ে গেল, আর স্কুলে আজকের দিনও শেষ হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি বাড়ি পৌঁছালো, তখনই মা আর বাবা ফোনে কথা বলছিল। থ্যাংক ইউ সো মাচ দিদি। হ্যাঁ, আমাদের বিয়ের 13 বছর পূর্ণ হলো। অশেষ ধন্যবাদ। নাও এর সাথে কথা বলো। মা ফোন বাবাকে দিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার কথা শুনল। ওরা দেখল বাবাও খুশি হয়ে ধন্যবাদ জানাচ্ছে। অশেষ ধন্যবাদ দিদি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসুন বাড়িতে। রাখছি তাহলে, বাই। বাবা, আজকে কি আপনি সবাইকে থ্যাংক ইউ বলছেন কেন? হ্যাঁ মাম্মি, তোমাদের দুজনের মধ্যে কার জন্মদিন? শোনা, কারোর বার্থডে নয়, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল। হ্যাপি অ্যানিভার্সারি মা আর বাবা। গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখলো, আর গাট্টু চিঙ্কি একসাথে চুটকি বাজালো, আর মনে মনে ভেবে নিল যে ওরা মা বাবাকে স্যান্ডউইচ বানিয়ে সারপ্রাইজ দেবে। তাহলে চিঙ্কি, চলো মাকে সারপ্রাইজ দিই আর একটা স্যান্ডউইচ বানাই। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচ বানানোর জন্য তৈরি হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি দুজনে এপ্রন পরলো। যদিও অ্যাপ্রনটা ওদের দুজনের জন্য অনেক বড় হয়েছিল, কিন্তু তাও ওরা মায়ের মতন কিচেনে কাজ করতে চাইছিল। আচ্ছা, আমাদের স্যান্ডউইচ বানানোর জন্য যা যা জিনিস চাই ওইগুলো সব আমরা এই কিচেন টেবিলে এনে রেখে দিই, যাতে বানাতে সুবিধে হয়। চিঙ্কি ফ্রিজ থেকে ব্রেড বার করলো। গাট্টু স্যান্ডউইচে যা যা সবজি লাগবে সেটা আনলো, সস আর একটু চটপটা মশলা, এমন সব জিনিস কিচেনে রেখে দিল। আরে, সব জিনিস তো এসে গেল, কিন্তু চিঙ্কি তুমি তো চিজ নাওনি। না গাট্টু, আমরা চিজওয়ালা স্যান্ডউইচ একদম বানাবো না। মনে নেই টিচার কি বলেছিল? আমাদের হেলদি খাওয়া উচিত। আজ মা বাবার অ্যানিভার্সারি, তাই ওদের আমরা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়ে দেব। ইয়েস, ইউ আর রাইট চিঙ্কি, চলো বানাই। গাট্টু চিঙ্কি মন লাগিয়ে স্যান্ডউইচ বানাতে শুরু করলো। আজ আমরা বানাবো টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। এটা হেলথের জন্য খুব ভালো। এর মধ্যে যা সামগ্রী লাগবে, ব্রেড, শসা, টমেটো, শিমলা মির্চ, গোবি, কিছু মুখরোচক মশলা আর স্বাদ অনুসার নুন, তার সাথে অনেক ভালোবাসা। গাট্টু স্যান্ডউইচের জন্য সব সবজি ফটাফট কেটে নিল। গাট্টু, টমেটো আর শসা একদম গোল গোল করে কেটো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, বুঝে গেছি, একদম গোল গোল কাট করব। চট করে গাট্টু সব সবজিগুলো সুন্দরভাবে কেটে নিল আর প্লেটে রাখলো। অন্যদিকে চিঙ্কি ব্রেডের প্যাকেট থেকে দুটো ব্রেড নিল। চিঙ্কি, তাহলে চলো এর উপরে আমরা সব থেকে আগে টমেটো দিই। গাট্টু টমেটোর স্লাইসগুলো ব্রেডে রাখলো। টমেটোর পরে এর উপরে যাবে শসা। তারপর চিঙ্কি টমেটোর স্লাইস ব্রেডে রাখলো। শসা, শিমলা মির্চ আর কফি ভালো করে ব্রেডে রেখে দিল। আমার স্পেশাল স্যান্ডউইচ চাই গাট্টু। ও এমন নাকি? তাহলে তোমার স্পেশাল স্যান্ডউইচে যাবে স্পেশাল ভালোবাসা। আরে বাহ, আমার স্পেশাল স্যান্ডউইচ হবে পেঁয়াজের সাথে। কিন্তু মায়ের স্যান্ডউইচে রেখো না, মার তো পেঁয়াজ পছন্দ নয়। ও ওকে চিঙ্কি। গাট্টু অন্য ব্রেডটা সব ভেজিটেবলস এর উপরে রেখে দিল আর স্যান্ডউইচ কভার হয়ে গেল। আরে গাট্টু দাঁড়াও, আমরা নুন আর মশলা তো মেশালামই না। আরে হ্যাঁ, আমরা তো ভুলেই গেছিলাম। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচের উপরের ব্রেডটা বার করে দিল, তার উপরে আলতো করে নুন দিল, কিছু চটপটে মশলা রাখলো, তারপর আবার পাউরুটি দিয়ে ঢেকে নিল। চিঙ্কি সাবধানে করো, নাহলে স্যান্ডউইচ পুড়ে যাবে। ভয় পেও না গাট্টু, স্যান্ডউইচ একদম জ্বলবে না। আর চিঙ্কি স্যান্ডউইচটা পোড়ার আগে প্লেটে রেখে নিল আর খুব সুন্দরভাবে স্যান্ডউইচটাকে টমেটো সসের সাথে রেখে গাট্টু আর চিঙ্কি মার বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্যান্ডউইচটা টেবিলে নিয়ে আসলো। চিঙ্কির হাতে প্লেট দেখে মা বলল, গাট্টু চিঙ্কি, তোমাদের হাতে এই প্লেট কিসের? তোমরা দুজনে কিচেনে কিছু করেছো কি? বাবা মা, আমরা তোমাদের জন্য একটা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়েছি। হ্যাঁ সত্যি বাচ্চারা, থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা। দেখো আমাদের বাচ্চারা কত ভালো স্যান্ডউইচ বানিয়েছে। এই নিন বাবা মা, টেস্টি টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। মা বাবা, আমার আর গাট্টুর তরফ থেকে এই স্যান্ডউইচটা সারপ্রাইজ। আজকেই আমরা স্কুলে শিখেছি। মা বাবার সাথে সাথে গাট্টু আর চিঙ্কিও টেস্টি স্যান্ডউইচটা ভালো করে খেয়ে নিল। ও ওয়াও, খুবই ইয়ামি হয়েছে। হ্যাঁ, কি সুস্বাদু বাবা।
তোমার কেমন লাগলো? ভেরি গুড গাট্টু চিঙ্কি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তোমরা দুজনে স্যান্ডউইচ বানানো শিখে নিলে, কিন্তু কিচেনে সাবধানে কাজ করাও জরুরি। হ্যাঁ মা, আমি একদম অসুবিধা ফিল করিনি। গাট্টু চিঙ্কি আর ক্রুজ। গাট্টু চিঙ্কি স্থলে যাত্রা করেছিল, হাওয়াতে যাত্রা করেছিল, কিন্তু বেচারারা জলে যাত্রা করেছিল না। বাবা, তুমি আমাদের প্লেনে ঘোরালে, ট্রেনে ঘুরিয়েছো, কিন্তু শিপটা তো বাদ রয়ে গেল। বাবা মুচকি হেসে বলল, বাবা তুমি তো এখনো ছোট আছো, আমি এত বড় হয়ে গেছি, কিন্তু আমি আজ অব্দি শিপে ট্রাভেল করিনি কখনো। জলে যাত্রা? না বাবা না, আমার তো খুব ভয় করে। দেখো বাচ্চারা, তোমাদের মা তো জল থেকে ভয় পায়, এখন আমরা সারাদিন বসে কি করে আমরা শিপে যাত্রা করতে পারি বলো? এইটা শুনে বেচারা গাট্টু চিঙ্কির চোখে জল এসে গেল। এমন ভাবে দিন পেরোতে থাকলো। গাট্টু আর চিঙ্কি জলে যাত্রা করার কথা ভুলেই গেল। আর একদিন যখন দুজনে স্কুল থেকে ফিরলো, তখন মা আর বাবা ওদের সামনে জোর একটা ধামাকা করলো। আরে আরে না না, আসল ধামাকা নয়। কোন ধামাকা সেটা তোমরা নিজেই শুনে না। বাচ্চারা, আগামী 4 দিন না আমরা মাটিতে হাঁটবো না চলবো, না আমরা ঘুমাবো না শোবো, আর না কিছু করব। চিঙ্কি বেচারি চিন্তিত হয়ে বলল, কি হয়েছে বাবা? তুমি এসব কি কথা বলছো? তোমার শরীর ঠিক আছে তো? শরীর খারাপ হয়নি মা, শরীর ভালো হতে চলেছে। হ্যাঁ, কারণ আমাদের সমুদ্রে যাত্রা হতে চলেছে। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কি বললেন আপনি? আমরা কি কিছু ভুল শুনলাম নাকি? একদম ঠিক শুনেছ। আমরা 4 দিন একটা বড় ক্রুজ শিপে বসে দিন রাত সমুদ্রে যাত্রা করতে চলেছি। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি নাচতে থাকে, আর নাচতে নাচতে নিজের বাবাকে জড়িয়ে ধরল। মা হেসে হেসে বলল, তোমাদের কি মনে হলো আমাদের স্বপ্ন নেই তোমাদের সাথে জলে যাত্রা করার? শুধু বাবার বাজেট ছিল না, তাই জন্য আমি অজুহাত দিলাম, কিন্তু এখন বাবার বাজেট হয়ে গেছে, আর এখন আমরা জলে একদমই ভয় করে না। সবাই ক্রুজ শিপে যাব আর দিন রাত জলে ঘোরাঘুরি করব। আর এসে গেল সেদিন, যার জন্য ছিল গাট্টু চিঙ্কির অনেক দিন ধরে অপেক্ষা। পরের দিন সকালে গাট্টু চিঙ্কি বোর্ডিং টাইম থেকে কিছু ঘন্টা আগেই ট্যাক্সিতে বসে পোর্টে পৌঁছালো। গাট্টু চিঙ্কি প্রথমবার জাহাজের স্টেশন মানে পোর্টে এনজয় করছিল। পোর্ট খুব বিশাল ছিল, ওখানে ছোট ছোট জাহাজ আর অনেক লোকেরা ছিল, খুব মজা হচ্ছিল। এখন আমরা ক্রুজ কোম্পানির বাসে বসে ক্রুজ অবধি যাব। তারপর ওরা 4 জন একটা বাসে বসে পড়লো, আর বাস ওদেরকে ক্রুজ শিপের সামনে এসে দাঁড় করিয়ে দিল। ক্রুজ শিপটা এত বিশাল আর এত বড় ছিল যে ওটা গাট্টু চিঙ্কির চোখের সীমানার বাইরে ছিল। গাট্টু খুব এক্সাইটেড ছিল, কিন্তু ক্রুজ দেখে চিঙ্কি একটু নার্ভাস ফিল করছিল। আমার অনেক ভয় করছে। মা, ক্রুজ মানে জলে ভেসে থাকা একটা 5 স্টার হোটেল। দেখো মা, তুমি এখন ভয় পাচ্ছ, কিন্তু ভেতরে যাওয়ার পরে তুমি সব ভুলে যাবে। আর সেটাই হলো। গাট্টু চিঙ্কি মা বাবা আর অনেক লোকেরা যখন ক্রুজ শিপে এসে ঘুরতে থাকে, তখন এমন মনে হচ্ছিল যে ওরা কোনো এমন জগতে এসে পৌঁছেছে যেটা অনেক সুন্দর আর অনেক রিচ। ভেতরে ক্রুজের পুরো ইঞ্জিনিয়ার ডেক, ঘর, সবকিছু এমন ছিল যেন কোনো 5 স্টার হোটেল একদম। ওয়াও, কি জিল্লা এখানে! আমি এখানে 4 দিন নয়, সারা জীবন কাটিয়ে দিতে পারি। আমাদের ঘরটা ওশান ভিউ ওয়ালা, এসো তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। এমন বলে বাবা একটা পর্দা সরালো, তো কাছ থেকে সমুদ্রের অনেক সুন্দর একটা ভিউ দেখা গেল, আর সবাই ওই দৃশ্য দেখতে হারিয়ে গেছিল। হঠাৎ সবাই নড়তে থাকে, যেন ভূমিকম্প হয়েছে। গাট্টু, তুমি আবার ভুলে গেলে, এখন আমরা মাটিতে নেই, এখন আমরা জলে। আর এটা আর্থকুয়েক নয়, কারণ এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এখন ক্রুজের যাত্রা আরম্ভ হবে, আর সবাই রুমে চুপচাপ বসে থাকবে? এমনটা তো হতেই পারে না। সবাই রুম থেকে বেরিয়ে হালকা হালকা নড়তে নড়তে ক্রুজে ঘুরতে লাগলো আর এনজয় করতে শুরু করলো। ক্রুজে অনেকগুলো ডেক ছিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে আলাদা আলাদা ডেকে গিয়ে সমুদ্রের ওপেন ভিউ দেখছিল। চারিদিকে শুধু সমুদ্রের নীল জল। সন্ধে হয়ে গেছিল,
ঠান্ডা ঠান্ডা জোর হাওয়ার ঢেউটা ছুঁয়ে গাট্টু চিংকিকে সুরসুরি দিচ্ছিল। সবকিছু খোলামেলা, স্থলের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। ক্রুজে সুইমিং পুলও ছিল, যেখানে কিছু লোকেরা মজা করছিল। বাকি অনেকগুলো ফান এলিমেন্টস ছিল। রাত হয়ে এলো। ক্রুজের চমক ধমক আরো বেড়ে গেল। ক্রুজের চারিদিকে শুধু লাইট আর লাইটই জ্বলছিল, আর ক্রুজের চারিদিকে কালো ঘন সমুদ্রের গভীর জল। তারপর মাম্মি পাপা গাট্টু চিংকির সাথে ক্রুজের ভেতরের জগতে এলো। ওখানে অনেক বড় হোটেল ছিল। সবাই একসাথে ডিনার করলো। খাবার খুব সুস্বাদু ছিল আর অনেক ভ্যারাইটি ছিল। তারপর সবাই থিয়েটারে গেল। আমি তো আজই জানলাম যে শিপে থিয়েটারও হয়। সব লোকেরা থিয়েটারে ড্যান্স আর মিউজিকের প্রোগ্রাম এনজয় করলো। তারপর বাবা সবাইকে ক্রুজের আরো জায়গা দেখালো, যেখানে জিম, লাইব্রেরি, শপিং মল আর আরো অনেক কিছু ছিল। এইসব দেখে তো আমার এমন মনে হচ্ছে যে এটা ক্রুজ নয়, সমুদ্রের মাঝখানে ভেসে থাকা একটা মাছ, আর সেই সমুদ্রের পেটে এত সুন্দর জগৎটা আছে। এটা শুনেই বাবা বলল, আরে চলো, আমি তোমাদেরকে কিছু একটা ইন্টারেস্টিং দেখাতে চাই। তারপর বাবা সবাইকে নিয়ে একটা এমন ডেকে এলো যেখান থেকে সমুদ্রের সামনের দৃশ্যটা অনেক বিশাল দেখতে লাগছিল। বাবা, আপনি কি দেখাতে নিয়ে এসেছেন? কিচ্ছু বলবে না, শুধু ভালো করে চারিদিকে দেখো। গাট্টু আর চিংকি শান্ত হয়ে এদিক ওদিক দেখতে থাকে। তখনই হঠাৎ করে গাট্টু চেঁচালো, আরে ওই দেখো, ডলফিন! সমুদ্রের কালো ঘন জলের মধ্যে থেকে সাদা সাদা সিলভার সিলভার চকচকে ডলফিন উপরে লাফাচ্ছিল আর জলে উধাও হয়ে যাচ্ছিল, যেন ওরা লাফিয়ে লাফিয়ে গাট্টু চিংকি ক্রুজকে স্বাগত জানাচ্ছিল। আর ক্রুজ ওই ডলফিনের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে এগিয়ে চলে যাচ্ছিল আর এগিয়েই যাচ্ছিল। স্যার, আমরা কখন বিচ পৌঁছাবো? গাট্টু, আমি জানি যে তোমরা অনেক এক্সাইটেড আছো। একটুখানি ধৈর্য ধরো, আমরা পৌঁছে যাব। ওয়েট করার পরে বিচ দেখার মজাটাই আলাদা। বিচ এমন জায়গা, মাটি জলের সঙ্গে মিশে যায়, হাওয়ারা গান গায়, আর সূর্য সেও জলে ডুব দিয়ে দেয়। আর বিচে আমরা অনেক কিছু করতে পারি। জলের মধ্যে দাঁড়াতে পারি, স্যান্ড ক্যাসেল বানাতে পারি, সিশেল দিয়ে নেকলেস বানাতে পারি। ওয়াও! হ্যাঁ, আমার কাছে না একটা অনেক ভালো আইডিয়া আছে, যার জন্য আমরা বিচে আরো মজা করতে পারি। গুড্ডির কথা শুনে সব বাচ্চারা এক্সাইটেড হয়ে যায়। ও, বলো বলো গুড্ডি, কি এসছে তোমার মাথায়? হ্যাঁ গুড্ডি, তাড়াতাড়ি বলো। আমরা সবাই একটা কাজ করব। আগে আমরা একটা বড় ক্যাসেল বানাবো, আর তারপর শেলস দিয়ে নেকলেস বানিয়ে চিংকিকে পরিয়ে দেব, যেটার জন্য ও রানী হয়ে যাবে। তারপরে একটা আরো নেকলেস বানাবো, সেটা গাট্টুকে পরিয়ে দেব, আর ও হয়ে যাবে অন্য স্যান্ড ক্যাসেলের রাজা। তারপর কি করব গুড্ডি? রাজা রানী হয়ে যাওয়ার পরে? গুড্ডি একটু চিন্তায় পড়ে যায়। তারপরে আমরা রাজা রানীকে দিয়ে একটা ব্যাটল করাবো, আর দেখবো যে বেশি পাওয়ারফুল কে। বাহ হারি, কি ভালো আইডিয়া! এই কথাটা বলে সব বাচ্চারা নিজেদের মধ্যে হেসে ফেলে। চলো বাচ্চারা, আমরা পৌঁছে গেছি। ইয়ে! পুরো বিচের নোংরা কি এখানে এসে গেছে? এটাকে তো পরিষ্কার করতে হবে। এই নোংরাতে আমরা স্যান্ড ক্যাসেল কি করে বানাবো, আর রাজা রানীর গেম কি করে খেলবো? একটু নোংরা তো আছে, কিন্তু আমরা নোংরার থেকে দূরে গিয়ে মজা করব। তোমরা একদম চিন্তা করো না গাট্টু। বাচ্চারা, বেশি দূরে যাবে না, আর জলে যাওয়ার থাকলে আমার সঙ্গে যাবে। হ্যাঁ স্যার। ছি! ওহো, ছি 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 ছি।
ওশেন ডে বিনা ওশেনের কি করে সেলিব্রেট করা হবে? কিন্তু এটা তো সি, আর সি থেকেই ওশান হয়। এটা সি কম আর কাচরার জায়গা বেশি। নয় আমরা এখানে খেলতে পারি, আর নয় আমরা এটাকে পরিষ্কার করতে পারি। আরে ইয়ার, আমার বিচে খেলার ছিল। এখন যদি বাড়ি যাই মাও বলবে বান্টি নিজের ঘর পরিষ্কার করো। পরিষ্কার তো করতেই হবে, মুভিতে এমন নোংরা জলের জন্যেই সব অ্যানিমাল ডেঞ্জারাস হয়ে যায়। ওই দেখো ডেঞ্জার অ্যানিমাল। ওই তো ডেঞ্জার অ্যানিমাল। ডেঞ্জার অ্যানিমাল মুভিতে ডেঞ্জার অ্যানিমাল আর কি কি করে? সে মানুষকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। এখন ডেঞ্জার অ্যানিমালের বাড়িতে দেখা করব বন্ধুরা, যেখানে শুধু কাচরা হবে। আমরাও সেখানে ভেসে থাকবো। কাচরার ঢিবি। সে আমাদের জন্য নিজেকে বিপদে ফেলছে। দাঁড়াও। আরে এটা তো টার্টল। এ আমাদের উপরে আক্রমণ করছে না, এ তো আমাদের থেকে সাহায্য চাইছে। আরে এটা তো কত কিউট। এই বেচারা বিচে নোংরার মধ্যে ফেঁসে গিয়ে থাকবে। তার মানে অন্য জানোয়াররাও এরকমই ফেসে যায়, তাই না? এটা তো কত ভুল কথা। আমাদের মজার জন্য আমাদের বিচে নোংরা করা উচিত নয়। ভাবো, আমরা যদি ঘরের মধ্যে নোংরা করি মা কত বকা দেয় আমাদের। তেমনি এই বিচ আর সিটা এই অ্যানিমালদের বাড়ি না। বন্ধুরা, আমাদের ঝগড়াঝাটি বন্ধ করতে হবে আর এই বীজটাকে পরিষ্কার করতে হবে। এটা আমাদের নোংরা, কিন্তু এই বেচারা জানোয়াররা এর জন্য অসুস্থ হয়ে পড়ছে। এটা ভুল কথা। এইটা এখন তেমনই দেখা যাচ্ছে যেমন হারি বলেছিল, কিন্তু আমরা চিংকির বলা জিনিসগুলো করতে পারলাম না। তো ওশান ডেতে করে নিও, আমরা ফেরত আসছি। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।